আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের পরিবেশ রসায়ন ওয়ান শট সিকিউ সলভ ক্লাসে। এই ক্লাসের মাধ্যমে পরিবেশ রসায়ন থেকে যত ধরনের সিকিউ আসতে পারে সব আমি তোমাকে দেখাই দেবো ইনশাল্লাহ। মোটামুটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে সব টাইপের সিকিউগুলার বেসিক টু লেখার স্টাইল সব দেখাই দিব। এছাড়া আর কি কি ধরনের আসতে পারে এগুলো আমি নিজে থেকে তোমাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করব। সো আজকে হচ্ছে আমাদের পরিবেশ রসায়নের উপরে ক্লাস। নেক্সট ক্লাস আমাদের তড়িৎ রসায়নের উপরে আসবে। নেক্সট ক্লাসের টাইম অ্যান্ড ডেট আমি অ্যানাউন্স করে দিব। যারা ইউটিউবে এই ভিডিওটা রেকর্ড দেখতেছো, তোমার সামনে রেকর্ড গেছে, ইন্ট্রো দেখতেছো, তোমাদেরকে বলে রাখি আমরা ওয়ান শট সিকিউ এর আলাদা একটা ডেডিকেটেড প্লেলিস্ট তৈরি করতেছি। ওয়ান শট সিকিউ এর যে ডেডিকেটেড প্লেলিস্ট, এর মধ্যে ওয়ান শট এমসিকিউও পাবা। এটা একদম ডেডিকেটেড এইচএসসি 26 ব্যাচের জন্য, তোমাদের পরীক্ষার প্রিপারেশনকে 100তে 100 গুছিয়ে দেওয়ার জন্য এই প্লেলিস্টটা রেডি করা হচ্ছে। এর পাশাপাশি এই চ্যানেলেই প্রত্যেকটা চ্যাপ্টারের উপর তুমি মাস্টার ক্লাস পাবা, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের ফুল সিলেবাস বেসিক টু অ্যাডভান্স আমি পড়াই দিব ইনশাল্লাহ। সো যারা এইটা দেখতেছো, এই ভিডিওটা দেখতেছো, এই ভিডিও থেকে পরবর্তীতে আমাদের প্লেলিস্টে যাও, এই চ্যানেলের প্লেলিস্ট অপশনগুলো একটু চেক করো। আর যারা লাইভে ক্লাসটা করতেছো এখন আমাদের পেইড ব্যাচে, তোমাদের সবাইকে ক্লাসে স্বাগতম। আজকে ক্লাসে আমরা পরিবেশ রসায়ন একদম ধরে ধরে A to Z দেখার চেষ্টা করব। চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি। পরিবেশ রসায়নে আমাদের যে কয়টা সিকিউ আছে তার মধ্যে আমরা প্রথম সিকিউতে আসি। দেখো চট্টগ্রাম বোর্ড 25-এ আসছে এই সিকিউটা। দেখো আমাদের ফুল সিলেবাস আর শর্ট সিলেবাস দুইটার মধ্যে পার্থক্য খুব বেশি না। ফুল সিলেবাসে যদি তুমি সিকিউ এর জন্য হটস্পট বাছাই করো তাহলে দেখবা ফুল সিলেবাস থেকে ওই শর্ট সিলেবাসের টপিকগুলাই সিকিউ এর জন্য হটস্পট, ওগুলাই সবচেয়ে বেশি পরিমাণে আসে। সো ওগুলা যেহেতু সবচেয়ে বেশি পরিমাণে আসে, তুমি 25 সাল 24 সাল 23 সাল এই কোশ্চেনগুলো করলেও তোমার A to Z কভার হয়ে যাবে সব কিছু। এছাড়া আমি ক্লাসের মাঝখানে তোমাকে এক্সট্রা যা যা লাগবে এগুলো দেখাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ভয় পাওয়ার কিছু নাই। ওয়ান শট সিকিউ এই ক্লাসটা তোমার বেসিক শেখার ক্লাস না, তুমি অলরেডি বেসিকটা শিখে আসছো, বেসিকটা রিভিশন দিয়ে আসছো। সিকিউ সলভের জন্য অ্যাপ্রোচ করবা কিভাবে সেটা শেখার ক্লাস হচ্ছে ওয়ান শট সিকিউ ক্লাস। ওয়ান শট সিকিউ কখনোই বেসিক শেখার ক্লাস না। ওয়ান শট সিকিউ ক্লাস যদি তোমার প্রথম ক্লাস হয়, যেটা তুমি এই চ্যাপ্টারে প্রথম করতেছো, বেসিক ক্লাস করো নাই, বেসিকটা জানো না, কি কি আছে তা জানো না, তাহলে তুমি বিপদে পড়বা। ঠিক আছে? সো ওয়ান শট সিকিউ করার আগে তুমি পরিবেশ বলো, পরিমাণ বলো, যে কোনো চ্যাপ্টার উপর আগে আমার বেসিক ক্লাসটা একবার দেখে আসো, তারপরে সিকিউ করো, তাহলে তুমি একদম মাস্টারি করে ফেলতে পারবা। সিকিউতে 50-এ 50 তোলা, এমসিকিউতে 25-এ 25 তোলা, এগুলো তোমার জন্য ইজি হবে। সো চলো আমরা দেরি না করে শুরু করি। আসো ওয়ান শট সিকিউতে আমাদের প্রথম কোশ্চেনটা আমরা দেখি। এখানে আমাদের কাছে একটা ছক দেয়া আছে। ছকটায় কি বলা আছে দেখো, বলছে এ একটা গ্যাস, এ গ্যাস আর বি গ্যাস, দুইটা গ্যাস আছে। এ গ্যাসের চাপ আছে, তাপমাত্রা আছে, আয়তন আছে। এবার বলছে এ গ্যাসের মোট গতিশক্তি নির্ণয় করো। এ গ্যাসের মোট গতিশক্তি নির্ণয় করো। এবার ভালো করে খেয়াল করলে দেখবা গতিশক্তি নির্ণয়ের ফর্মুলা তুমি কি জানো? তুমি যখনই সলভ করবা উত্তর লেখার সময় তুমি কি লিখবা? প্রথমেই তুমি লিখবা আমরা জানি। গতিশক্তি নির্ণয়ের ফর্মুলা আমরা জানি লিখলা। তুমি জানো যে গতিশক্তি এইটা নির্ণয়ের একটা ফর্মুলা আছে। গতিশক্তি EK is equals to 3/2 nRT। এটা কি? এটা হচ্ছে গতিশক্তি নির্ণয়ের ফর্মুলা। এই যে EK is equals to 3/2 nRT, এটা হচ্ছে গতিশক্তি নির্ণয়ের ফর্মুলা। এখন দেখো এ গ্যাসের জন্য যখন আমি গতিশক্তি নির্ণয় করতে যাচ্ছি, তখন এই গ্যাসের জন্য আমার মোল লাগবে, আর লাগবে, টেম্পারেচার লাগবে। টেম্পারেচার আমি হয়তো জানি 17 ডিগ্রি সেন্টিগ্রেড, বাট মোল কি আমি জানি? উত্তর হচ্ছে না, মোল আমি জানি না। ঠিক আছে? মোল আমি জানি না, তাহলে এখন আমার মোলের ফর্মুলা জানা লাগবে। ঠিক আছে? এখন তুমি কি লিখবা? এখন যেহেতু আমার মোলের ফর্মুলা জানা লাগবে, এই জন্য তুমি লিখবা এখন PV is equals to nRT। তো তার পরের লাইনে মোল বের করার জন্য N is equals to PV divided by RT এটা করবা। এবার খেয়াল করো, এখান থেকে মোল যদি তুমি বের করতে চাও তাহলে আর এর ভ্যালু তুমি কিসে বসাবা? ম্যাক্সিমাম ক্ষেত্রে এই টাইপের ফর্মুলাতে যদি আমার মোল বের করতে বলে, টেম্পারেচার বের করতে বলে, চাপ বের করতে বলে, আয়তন বের করতে বলে, এগুলা লিটার অ্যাটমসফিয়ার একক ইউজ করবা, তাহলে তোমার জন্য সবসময় ইজি হবে। যখনই তুমি শক্তি বের করতে যাচ্ছ, গতিশক্তি, এটা কিন্তু মিটার পার সেকেন্ড, মানে শক্তি হচ্ছে জুলে বের করা সবচেয়ে বেশি সেফ, তো এটা তখন এসআই ইউনিটে হবে। বাট মোলের তো আর একক নাই। সো এই জায়গাতে লিটার অ্যাটমসফিয়ার বসানোটা সেফ। সো লিটার অ্যাটমসফিয়ার বসাইতে হবে। লিটার অ্যাটমসফিয়ার বসানোর জন্য তুমি কি করবা? এখানে একটা সাইড নোট দিবা। কি করবা? একটা সাইড নোট দিবা। এবার এখানে লিখবা এখানে। আচ্ছা এবার আসো চাপে আসো।
চাপে দেখো এখানে আমাদের কি দেয়া আছে 220 কিলো প্যাসকেল। তাহলে চাপ এটা যেখানে আমার 220 কিলো প্যাসকেল দেয়া আছে, এইটাকে আমাদের তোমার হচ্ছে যে অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে হবে। এখন আমরা জানি 1 অ্যাটমসফিয়ার চাপ ইজ ইকুয়ালস টু 101.325 কিলো প্যাসকেল। তার মানে আমি 220 ডিভাইডেড বাই 101.325 এটা যদি দিয়ে ভাগ করি, তখন আমি এখানে কিসে কনভার্ট করে ফেলতে পারি, আমি এটা হচ্ছে তোমার চাপটাকে এই জায়গা থেকে অ্যাটমসফিয়ারে কনভার্ট করে ফেলতে পারি। পারবো কিনা বলো? এইটা আমরা কি করলাম, অ্যাটমসফিয়ারে কনভার্ট করলাম। সো অ্যাটমসফিয়ারে যখন আমার কনভার্ট হয়ে যাচ্ছে, এখন আমি 220 ডিভাইডেড বাই 101.325 এটা করতে পারি। এটা ক্যালকুলেশন করলে দেখো 2.17 অ্যাটমসফিয়ার একটা ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো আমাদের আয়তন যেটা দেয়া আছে ওটা লিটারেই দেয়া আছে, তাই না? তাহলে আয়তন আমরা কত পাচ্ছি, 25 লিটার। তা আমরা লিটার অ্যাটমসফিয়ার এই ইউনিটে নিব, এটা পাচ্ছি। টেম্পারেচার কত দেয়া আছে, দেখো টেম্পারেচার দেয়া আছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে কেলভিনে রূপান্তর করতে গেলে 273 দিয়ে যোগ করতে হবে। তাহলে দেখো 273 দিয়ে যোগ করলে 73 আর 7 হচ্ছে 80, 90, এখানে আমরা 290 কেলভিন পাবো। তো এখন যদি আমি এই ভ্যালুগুলা বসাই, দেখো প্রেসার বসালাম 2.17, আয়তন বসাইলাম কত 25, আর বসালাম 0.08 ইন্টু টেম্পারেচার বসালাম 290। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। সো ক্যালকুলেশন করলে 2.17 ইন্টু 25 ডিভাইডেড বাই 0.08 ইন্টু 290। সো ক্যালকুলেশন করলে এখান থেকে 2.33 এত মোল আসে। কত মোল আসে? 2.33 এত মোল আসে। এখন মোলের ভ্যালু আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করব, গতিশক্তি বের করব। তাহলে এখন তুমি কি লিখতে পারবা, তাহলে গতিশক্তি EK is equals to nRT কি হবে, 3/2 nRT, 3/2 nRT। সো প্রথমে তুমি 3/2 লিখবা, n এর ভ্যালু কত পাইলাম 2.33 লিখবা। এইবার খেয়াল করো, যখন তুমি এই জায়গাতে গতিশক্তি বের করতে চাচ্ছ, এই গতিশক্তি কিন্তু তুমি SI ইউনিটে বের করতেছো। সো SI ইউনিটে বের করলে তোমার জুলে আসবে, তখন R এর মান তুমি বসাবা 8.314। টেম্পারেচার কত বসাবা, টেম্পারেচার 290 কেলভিনই বসবে। এইটা তোমাকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 2.33 ইন্টু 8.314 ইন্টু 290। সো ক্যালকুলেশন করলে এখান থেকে দেখো 8426.65 জুল এটা আসে। বুঝতে পারছো? তাহলে দেখো আমার এখানে বের করা উচিত, মানে বের করার দরকার ছিল কি মোল। তো মোল বের করতে গেলে আমার এখানে আর এর ভ্যালু যদি আমি লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে বসাই, বাকিগুলো আমার লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে বসানো ইজি হবে। সবসময় মাথায় রাখবো যে আর এর মান যখন আমি লিটার অ্যাটমসফিয়ারে বসাবো, বাকিগুলো আমার লিটারে এবং অ্যাটমসফিয়ার এগুলোতে কনভার্ট করা ইজি। আয়তন লিটারে কনভার্ট করা ইজি, চাপ তোমার অ্যাটমসফিয়ার ইউনিটে কনভার্ট করা ইজি। কেন? কারণ আমরা জানি 1 অ্যাটমসফিয়ার ইজ ইকুয়ালস টু বাকিগুলা কনভার্সন হয় 101.325 প্যাসকেল। ওই যে আমি তোমাদের শেখাইছিলাম না, চাপের জন্য সব ধরনের এককের রূপান্তর, বড় এককের ছোট মান আর ছোট এককের বড় মান, একটা থেকে আরেকটাই রূপান্তর করতে গেলে কিভাবে ভাগ আর গুণ করতে হয়, এগুলো শেখাইছিলাম, তাই না? এই যে যেগুলো শেখাইছি ওই জায়গা থেকেই তুমি ইজিলি অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে পারবা। অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে পারলে তোমার জন্য এটা ক্যালকুলেশন করে বের করা ইজি হবে। সো তারপরে তুমি লাস্ট লাইনে লিখবা, তাহলে এই গ্যাসের মোট গতিশক্তি হচ্ছে এত। তাহলে লাস্ট লাইনে কি করবে, একটা মন্তব্য করে দিবা যে এই গ্যাসের মোট গতিশক্তি হচ্ছে এত। এই গ্যাসের মোট গতিশক্তি, এই গ্যাসের মোট গতিশক্তি কত আসছে, এই গ্যাসের মোট গতিশক্তি দেখো 8426.65 জুল। এটা আসতে আসতে হচ্ছে আমাদের এই গ্যাসের মোট গতিশক্তি। ওকে, এবার আসো এখানে আমাদের ঘ নম্বর প্রশ্নে কি আছে, কি লাগবে আমরা একটু দেখার চেষ্টা করি। ঘ নম্বর প্রশ্নে বলছে যেখানে আমার গ্যাস মিশ্রণ যেটা আছে, এটা আর এটা মিলে যখন আমি গ্যাস মিশ্রণ করব, তার মোট চাপ নির্ণয়ে কোন গ্যাসের অবদান বেশি। তার মানে আমাদের এই দুইটাকে যদি আমি মিশ্রিত করি, এ গ্যাস আর বি গ্যাস দুইটাকে যদি আমি মিশ্রিত করি, মিশ্রিত করলে কোন গ্যাসের, খেয়াল করো, কোন গ্যাসের আংশিক চাপ কত, যার আংশিক চাপ বেশি হবে তার মোট চাপে অবদান বেশি। কারণ আমরা জানি মোট চাপ বের করার ফর্মুলা হচ্ছে আংশিক চাপের সমষ্টি। যেমন ধরো তুমি কি লিখবা, প্রথমেই ওই যে
ডালটনের আংশিক চাপ সূত্র ওইটা লিখবা। আমরা জানি ডালটনের বেসিকটা লিখবা, তাহলে টিচার খুশি হয়ে যাবে। আংশিক চাপ সূত্রানুসারে, ঠিক আছে, প্রথমেই লিখবা আমরা জানি ডালটনের আংশিক চাপ সূত্রানুসারে মোট চাপ P is equals to PA plus PB, PA plus PB। এবার খেয়াল করো, যখনই আমি এই PA আর PB বের করতেছি, PA আগে বের করতে হবে, PB তারপরে বের করতে হবে, তারপর দুইটার মধ্যে না আমার কম্পেয়ার করব, কম্পেয়ার করে যেটা বেশি আসবে সেটাই হচ্ছে আমার মোট চাপে বেশি অবদান রাখে। তাহলে এখন আমি PA কিভাবে বের করব? যখনই আমি PA বের করতে যাচ্ছি, PA is equals to, খেয়াল করে দেখো, যখন আমি PA বের করতে যাচ্ছি তখন এখানে আমার এই A চাপের আয়তন, চাপ এবং A চাপের আয়তন দুইটার গুণফল হবে। মানে জিনিসটা কেমন? P1 V1 নিচে যাবে হচ্ছে V টোটাল, এই হচ্ছে আমার ফর্মুলা। এখন প্রশ্ন হচ্ছে P1 V1 এটা কিসে হবে? খেয়াল করে দেখো, এইটা আছে P1, এটা আছে আমার কিলো প্যাসকেলে, এটা আমরা জানি অ্যাটমে কনভার্ট করতে হবে। তাহলে 220 কিলো প্যাসকেলকে অ্যাটমে কনভার্ট করতে গেলে 101.325, এই হচ্ছে আমরা অ্যাটমে কনভার্ট করলাম, ইনটু V1 আয়তন কত? 25। আচ্ছা, নিচে যাবে মোট আয়তন। মোট আয়তন কিভাবে পাবো? খেয়াল করলে দেখবা যে এখানে আমার আয়তন হচ্ছে 25 লিটার আর এখানে আমার আয়তন হচ্ছে 18 লিটার। তাহলে মোট আয়তন আমি পাবো 25 প্লাস 18, এই হচ্ছে আমার মোট আয়তন। এইটা গুণ করলে আমি হচ্ছে আংশিক চাপ পাই। তোমাদেরকে আংশিক চাপের ফর্মুলা শেখাইছিলাম, মনে করে দেখো, ডালটনের আংশিক চাপ সূত্রে, যে যখনই আমি আংশিক চাপ বের করতে যাব সেখানে যদি আমার এরকম আয়তন দেয়া থাকে, আয়তন দেয়া থাকলে উপরে P1 V1 নিচে যাবে V টোটাল, এটা করলে কি পাই? আমরা আংশিক চাপ পেয়ে যাই। কোন গ্যাসের জন্য? এই গ্যাসের জন্য। তাহলে আংশিক চাপ বের করো, এখানে কত আসে দেখো। যখনই তুমি বের করতেছো, বের করে কি পাচ্ছ? 220 ডিভাইডেড বাই 101.325 ইনটু আসে হচ্ছে 25 ডিভাইডেড বাই 25 প্লাস 18। সো ক্যালকুলেশন করলে এখানে আমার প্রথমটার আংশিক চাপ আসে হচ্ছে 1.26। এটা কিসে আসলো দেখো, এটা যেহেতু আমি অ্যাটমে বের করে নিছিলাম, তাহলে এই চাপটা আমার অ্যাটমসফিয়ারেই আসলো, অ্যাটমেই আসলো। ওকে, এবার দেখো আমি আংশিক চাপ বের করব কার? আংশিক চাপ বের করব হচ্ছে বি নাম্বার গ্যাসের। বি নাম্বার গ্যাসের জন্য কি আসবে? বি গ্যাসের জন্য আমার P2 V2 ডিভাইডেড বাই V টোটাল, এটা আসবে। সো খেয়াল করে দেখো P2 V2, এটার জন্য একটু বের করার ট্রাই করি। এখানে আমার দেখো চাপ আছে হচ্ছে 2 অ্যাটম, V আছে হচ্ছে আমার কত? V আছে দেখো আমার হচ্ছে 18 লিটার। তাহলে দেখো 2 অ্যাটম 18 লিটার, নিচে যাবে হচ্ছে আমার মোট আয়তন, মোট কত? 25 প্লাস 18, 25 প্লাস 18। তাহলে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখো 2 ইন্টু 18 ডিভাইডেড বাই 25 প্লাস 18, ক্যালকুলেশন করলে এটার রেজাল্ট আসে কত? এটার রেজাল্ট আসে 0.837 অ্যাটমসফিয়ার। ওকে, তাহলে এখন আমি এই দুইটা বের করার পর মোট চাপ বের করতে পারি। মোট চাপ P is equals to, তখন আমার আসে হচ্ছে PA প্লাস PB। তাহলে P এর ভ্যালু 1.26 আর PB এর ভ্যালু 0.837, দুইটা যোগ করো, 1.26 প্লাস 0.837, রেজাল্ট আসবে হচ্ছে আমার 2.09। এবং আমি দেখতেই পাচ্ছি যে এই দুইটার মধ্যে আমাদের বেশি অবদান রাখতেছে কে? এ নাম্বার। এই দুইটার মধ্যে বেশি অবদান কে রাখছে? এ নাম্বার। তাহলে লাস্ট লাইনে আমি বলতে পারি যে গ্যাস মিশ্রণের মোট চাপে এই গ্যাসের অবদান বেশি। লাস্ট লাইনে আমি কি বলতে পারি? গ্যাস মিশ্রণের মোট চাপে এ গ্যাসের অবদান বেশি। তাহলে এখানে আমার যে গ্যাস মিশ্রণ আছে সেই গ্যাস মিশ্রণের মোট চাপে কোন গ্যাসের অবদান বেশি? উত্তর হচ্ছে এ গ্যাসের অবদান বেশি। এরই মাধ্যমে আমরা 4 মার্কের একটা কোশ্চেন সলভ করে ফেললাম। এই দেখো লাস্টের লাইনটা কিন্তু লিখবা, হ্যাঁ, লাস্টের লাইনটা লেখার জন্য 1 মার্ক। ঘ নম্বরে সবসময় লাস্টে যে তোমার একটা বিশ্লেষণ করার জন্য মন্তব্য দিতে হয়, এই যে এখানে আমরা বলছি না বিশ্লেষণ করো, গাণিতিকভাবে বিশ্লেষণ করো, এই বিশ্লেষণ ওয়ার্ডটা মানে হচ্ছে গাণিতিকভাবে প্রমাণ করতে হবে। তো লাস্ট লাইনে তোমাকে একটা যুক্তি দিতে হবে, একটা মন্তব্য দিতে হবে। মন্তব্যের জন্য সবসময় 1 মার্ক থাকে। তো দেখা যাবে কি তুমি এইটা লেখার জন্য 1 মার্ক পাচ্ছ, এইটা লেখার জন্য 1 মার্ক পাচ্ছ, মোট বের করার জন্য 1 মার্ক পাচ্ছ, এই লাইনটা লেখার জন্য 1 মার্ক পাচ্ছ, 4 লাইনের জন্য 4 মার্ক। সো তোমার এটা সুন্দর মতো লিখতে হবে। যদি একটা লাইনও মিস করে যাও, যেমন ধরো মোট চাপ বের করো নাই,
মোট চাপ বের না করার জন্য তুমি 1 মার্ক কম পাবা। যেমন এখানে আমার কিন্তু মোট চাপ নির্ণয় কথাটা বলছে না, তাহলে মোট চাপের কথা বলা আছে মানে মোট চাপ বের করে দেখাইতে হবে আমার। তাছাড়া দেখো এখানে বলা আছে কি যে মোট চাপ নির্ণয়ে আমার কোন গ্যাসের অবদান বেশি, অবদান বেশির কথা বলা আছে। অবদান বেশির কথা বলা থাকলেও আমার কি করতে হবে, ওই সেম জিনিস তোমার হচ্ছে যে লাস্ট লাইনে মন্তব্য করে দেখাতে হবে কার অবদান বেশি কার অবদান কম। তাহলে এই জিনিসপত্রগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, এটা আমরা খেয়াল রেখে তারপরে আগাবো। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার করতে পারছি না? আশা করি এই পর্যন্ত ফুললি ক্লিয়ার। আচ্ছা, এবার আসো আমরা পরেরটায় আসি। পরেরটা হচ্ছে আমাদের সিকিউ নাম্বার 2। একটু এক নজরে নিজে দেখো তো, সিকিউ নাম্বার 2টা একটু এক নজরে নিজে দেখো এখানে কি বলছে, এক নজরে নিজে দেখো, তারপর হচ্ছে আমরা শুরু করব। ওকে, চলো আমরা শুরু করি। আমাদের এখানে বলে দিছে যে এলপিজি যেটা একটা বিউটেন সিলিন্ডারের সর্বোচ্চ চাপ সহ্য ক্ষমতা এত বায়ুচাপ, মানে সর্বোচ্চ সহ্য করতে পারে কত, এত বায়ুচাপ। ওটা কি, ওটা হচ্ছে হাইয়েস্ট লিমিট। হাইয়েস্ট লিমিট দেয়া থাকলে আমার বিস্ফোরিত হবে কিনা সেই ধরনের জিনিস যাচাই করতে বলে। যখনই আমার হাইয়েস্ট লিমিট দেয়া থাকবে, সর্বোচ্চ চাপ ধারণ ক্ষমতা বা সহ্য ক্ষমতা, সর্বোচ্চ চাপ ধারণ ক্ষমতা বা সহ্য ক্ষমতা, এটা যদি কখনো দেয়া থাকে, তার মানে সর্বোচ্চ চাপ ধারণ ক্ষমতা বা সহ্য ক্ষমতা বলা মানেই এখানে আমার বিস্ফোরণ সম্পর্কিত কিছু একটা প্রশ্ন করবে। এই চ্যাপ্টার থেকে এটা কমন ফিনোমেনা, এটা একটা টাইপ সর্বোচ্চ ধারণ ক্ষমতা দেয়া মানেই হচ্ছে এই চ্যাপ্টার থেকে বিস্ফোরণ রিলেটেড প্রশ্ন করবে। আচ্ছা, এবার বলছে দেখো শূন্য অবস্থায় সিলিন্ডার, দেখো সিলিন্ডার যখন শূন্য অবস্থায় এর ওজন হচ্ছে 16 কেজি। দ্যাট মিনস ধরো আমাদের কাছে এটা একটা গ্যাস সিলিন্ডার আছে, ধরো আমাদের কাছে এটা একটা গ্যাস সিলিন্ডার আছে, এটা একটা গ্যাস সিলিন্ডার। এই গ্যাস সিলিন্ডারে কোনো গ্যাস নাই, এর ভিতরে কোনো গ্যাস নাই, এমন অবস্থায় শুধু সিলিন্ডারের যে ভর সেটা হচ্ছে 16 কেজি। এখন এর ভিতরে যখন আমি গ্যাস নিব, গ্যাস নেওয়ার পর তখন কিন্তু এর ভর বাড়বে, তখন দেখা যাচ্ছে 16 সাথে x কেজি যুক্ত হবে। 16 হচ্ছে সিলিন্ডারের ভর আর x হচ্ছে আমার গ্যাসের ভর। আবার বলি, 16 হচ্ছে সিলিন্ডারের ভর, x কি, x হচ্ছে আমার গ্যাসের ভর। তাহলে বুঝতে হবে, কথাটা বুঝতে হবে আমার এখানে কথাটা কি বলছে, শূন্য অবস্থায় 16 কিলোগ্রাম বা 16 কেজি, বাট যখন গ্যাস নিবা তখন গ্যাস সহ 16 সাথে এটা আমার কি হবে, আরো বাড়বে। তাহলে কি বুঝতে পারলাম কিনা, গ্যাস সহ 16 সাথে আরো বাড়বে। আচ্ছা, এবার বলছে দেখো গ্যাস ফিলিং স্টেশন হতে এত চাপে এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সিলিন্ডারে গ্যাস ভর্তি করা হয়। তাহলে এইটা একটা ফিনোমেনা বলে দিচ্ছে। এবার বলছে উদ্দীপক অনুসারে গ্যাস ভর্তি সিলিন্ডারের ওজন নির্ণয় করো। তাহলে এই জায়গায় যে উদ্দীপক অনুসারে গ্যাস ভর্তি সিলিন্ডারের ওজন বের করতে হবে, তো এইটা হচ্ছে আমার গ্যাস ভর্তি করার সময়কার ফিনোমেনা। তাহলে দেখো সিলিন্ডার আমার এখানে দিছে, সিলিন্ডারের ভর আমার 16 কেজি বলা আছে, বাট যখন আমি গ্যাস ভর্তি করতেছি, এই শর্ত অনুযায়ী গ্যাস ভর্তি করতেছি, তার উপর ডিপেন্ড করে আমি ডাব্লু পাবো, ডাব্লু পাবো। তাহলে দেখো সো আমরা এখানে গ্যাস ভর্তি সিলিন্ডারের ভর বের করবো যখন, মানে ওজন মানে এখানে ভর বুঝাচ্ছে, ভর যখন বের করব তার আগে আমি গ্যাসের ভর বের করব। তাহলে এইটা হচ্ছে আমার গ্যাসের ভর বের করার জন্য তথ্য দেয়া আছে। তাহলে তুমি কি লিখবা, তুমি লিখবা আমরা জানি, একদম সিম্পল ম্যাথ। দেখো প্রথমে লিখবা আমরা জানি, কি লিখবা, PV is equals to nRT। এখান থেকে তুমি PV নিলা, n মানে হচ্ছে W divided by M RT। এখানে তুমি যদি ক্যালকুলেশন করলে ভালো করে খেয়াল করবা, PVM divided by RT is equals to আমার এখানে আসছে হচ্ছে W। খেয়াল করো, আমার এখানে W বের করা লাগবে না, গ্যাসের ভর মানে কি, গ্যাসের ভর মানে হচ্ছে W। তাহলে দেখো W is equals to PVM divided by RT। তাহলে এখানে আমরা W is equals to আমরা এখানে PVM divided by RT এটা বের করলাম, PVM divided by RT। এবার দেখো এখানে আমি প্রথমত চাপ নিব, আয়তন নিব, আণবিক ভর নিব। এখন তুমি বলবা ভাই আণবিক ভর কই পাবো? দেখো এখানে আমাদের গ্যাসের নাম বলা আছে, গ্যাসের নাম কি, গ্যাসের নাম বলা আছে C4H10। C4H10 থেকে যদি আমি এখন আণবিক ভর বের করতে চাই, কার্বন 6 12 গুণ 4, তারপরে দেখো হাইড্রোজেন 1 গুণ 10, ক্যালকুলেশন করলে দেখো 4 12 তোমার হচ্ছে 48, 4 12 48, তার সাথে 10 যোগ করলে আমার এখান থেকে রেজাল্ট আসছে হচ্ছে 58। তাহলে আমি এখানে কত পাচ্ছি, 58 গ্রাম। আচ্ছা, এবার দেখো তো এখানে আমার চাপের কথা বলা আছে কিনা, ওই দেখো ক্লিয়ারলি এখানে
অ্যাটম বায়ুচাপ বলা আছে, 100 অ্যাটম বায়ুচাপ। তাহলে আমি এখানে 100 অ্যাটম বায়ুচাপ এটা নিব। আচ্ছা, 100 অ্যাটম বায়ুচাপ ছাড়াও এখানে আমার ভালো করে খেয়াল করে দেখবা 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বলা আছে। কত বলা আছে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মানে 298 কেলভিন, 298 কেলভিন। এবার দেখো আণবিক ভর কত? আণবিক ভর দেখো আমার এখানে আছে হচ্ছে 58। আচ্ছা, এবার আর এর মান কত হবে? আমি যেহেতু এইটা বসাইছি হচ্ছে অ্যাটমে, এটা বসাইছি কেলভিনে, এটা বসাইছি হচ্ছে গ্রামে, ঠিক আছে, এটা বসাইছি গ্রামে, তো একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে টেম্পারেচার নিচে হবে, সরি এটা হচ্ছে এই জায়গায় একটু ভুল হয়েছে। দেখো এই জায়গায় পি বসালাম না, পি বসাইছি, পি কত? ওই যে 100 অ্যাটম। আয়তন বসাতে হবে। আয়তন ভালো করে খেয়াল করলে দেখবা যে শূন্য অবস্থায় যেই তোমার সিলিন্ডারের যে আয়তন, এটা খেয়াল করো, শূন্য অবস্থায় সিলিন্ডারের আয়তন আর গ্যাস ভর্তি অবস্থায় সিলিন্ডারের আয়তন, আয়তন কিন্তু চেঞ্জ হয় না, আয়তন সেম থাকে। যেহেতু মানে গ্যাস সিলিন্ডারটা একটা কঠিন কঠিন তাই না? গ্যাস সিলিন্ডার তো একটা কঠিন সিলিন্ডার, সো গ্যাস সিলিন্ডারের আয়তন কি কখনো চেঞ্জ হবে? হবে না। শূন্য অবস্থায় যদি তুমি সিলিন্ডার নাও, তোমার বাসায় যে গ্যাস সিলিন্ডারটা আছে ওর ভিতরে গ্যাস নাই, গ্যাস শেষ যখন হয়ে গেছে তখন ওর যে আয়তন, ওর ভিতরে গ্যাস ভরলেও সেম আয়তন থাকে। কারণ কি? ওটা আমার লোহা দিয়ে তৈরি বা কিছু একটা সামথিং দিয়ে তৈরি, যেটার আয়তন ফিক্স থাকে। তাহলে এখানে আয়তন যেটা আছে 120 লিটার, ওই 120 লিটার আমাদের এখানে বসাতে হবে। আণবিক ভর আমরা কত বসাবো? 58। আর এর মান, এটা যেহেতু লিটার, এটা যেহেতু অ্যাটমসফিয়ারে বসাইছি, তার মানে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে হবে 0.0821। টেম্পারেচার কত আসবে? 298 কেলভিন। এই হচ্ছে আমার ওভারঅল হিসাব। এই ওভারঅল হিসাব নিয়ে এখন আমরা কি করব? ক্যালকুলেশন করব। তো চলো আমরা এই ওভারঅল হিসাব নিয়ে ক্যালকুলেশন করে দেখি। দেখো আমরা এখানে 100 দিলাম, ইন্টু 120 দিলাম, ইন্টু 58 দিলাম, ডিভাইডেড বাই 0.0821 দিলাম, ইন্টু 298 দিলাম। ক্যালকুলেশন করলে দেখো এখান থেকে ডাব্লিউ এর যে ভর মানে কি গ্যাসের যে ভর, আমরা এখানে গ্যাসের ভর বের করতেছিলাম না, গ্যাসের যে ভর এটা আসতেছে হচ্ছে 28447.87 গ্রাম। এটা গ্রামে আসছে, কেজিতে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে দেখবা এটা পাচ্ছ হচ্ছে 28.44 কেজি। কত পাচ্ছ? 28.44 কেজি। এখন দেখো আমাদের গ্যাসের ভরই তো বের করার কথা ছিল, গ্যাসের ভরই বের করার কথা ছিল, গ্যাসের ভর বের করছি। আমার প্রশ্নে জিজ্ঞেস করছে যে গ্যাস ভর্তি সিলিন্ডারের ওজন। তাহলে দেখো গ্যাস ভর্তি সিলিন্ডারের ওজন, যখন আমি এই কথাটা বলতেছি গ্যাস ভর্তি সিলিন্ডারের ওজন, সিলিন্ডারের ওজন, তার মানে এখানে আমাদের দুইটা জিনিস আসতেছে, একটা হচ্ছে সিলিন্ডারের ওজন আর একটা হচ্ছে গ্যাসের ওজন। তাহলে দেখো 28.44। তাহলে দেখো আমরা এখানে গ্যাস ভর্তি সিলিন্ডারের কথা যখন বলতেছি তখন 16 প্লাস 28.44 দুইটা যোগ করতেছি করে আমি এখানে পাচ্ছি হচ্ছে 44.44 কেজি। ঠিক আছে, তাহলে আমার এইটা হচ্ছে লাস্টের অ্যান্সার। তাহলে লাস্টে আরেকটা লাইন লিখে দিবা যে গ্যাস ভর্তি সিলিন্ডারের ওজন এত কেজি। বুঝতে পারছো? তাহলে এখানে আমরা কি করলাম? আমরা প্রশ্নটাকে বুঝলাম যে উদ্দীপক অনুসারে গ্যাস ভর্তি সিলিন্ডারের ওজন নির্ণয় করো। তো আমি এখানে প্রশ্ন পড়ে বুঝলাম যেখানে আমার সিলিন্ডারের জন্য সর্বোচ্চ ধারণ ক্ষমতা দিয়ে রাখছে, সর্বোচ্চ ধারণ ক্ষমতা দিয়ে রাখছে। এছাড়া এখানে ভালো করে খেয়াল করলে দেখবা শূন্য অবস্থায় সিলিন্ডারের ওজন দেয়া আছে, শূন্য অবস্থায় সিলিন্ডারের ওজন। এছাড়া সিলিন্ডারের আয়তন দেয়া আছে, আয়তন চেঞ্জ হবে না, ওই আয়তন সবসময় ফিক্স থাকবে। কিন্তু যখন আমরা ফিলিং করব, ফিলিং এর সময় চাপ এবং তাপমাত্রা দেয়া আছে। তো চাপ, তাপমাত্রা এবং আয়তন দিয়ে আমরা এই জায়গায় ওই গ্যাসের ভর বের করতে পারবো। কিসের ভর বের করতে পারবো? গ্যাসের ভর বের করতে পারবো। তো আমরা সিস্টেমেটিক্যালি গ্যাসের ভর বের করলাম, করে গ্যাস ভর্তি সিলিন্ডারের ওজন যেটা হয় সেটা বের করে ফেললাম। এটা হচ্ছে আমাদের টেকনিক। পারবো কিনা বলো? সিম্পল জিনিস, পারার কথা। আমার এমন কঠিন কিছু না। যারা যারা লাইভে আসো তারা হচ্ছে বুঝলে কমেন্ট করবা ইয়েস ভাইয়া বুঝতে পারছি। যারা যারা লাইভে আসো তারা যদি বুঝতে পেরে থাকো তাহলে কমেন্ট করবা ইয়েস ভাইয়া বুঝতে পারছি। ওকে, সো চলো এখন আমরা নেক্সট পার্টে যাই। পরের কোশ্চেনটা দেখি। এই দেখো পরের কোশ্চেনটাতে ঘ নাম্বার, একটু খেয়াল করো। গ্যাস ভর্তি সিলিন্ডার রক্ষিত কক্ষের তাপমাত্রা যদি 65 ডিগ্রি করা হয়, তো যেই কক্ষ আছে ওই কক্ষে যদি আমরা, মানে ধরো একটা কক্ষ আছে, সেই কক্ষের তাপমাত্রা আমরা 65 ডিগ্রি করলাম। 65 ডিগ্রি করলে ওই সিলিন্ডারের ভিতরে যে গ্যাস আছে ডেফিনেটলি গ্যাসের আয়তন বেড়ে যাবে, তাই না? কারণ আয়তনের সাথে টেম্পারেচারের, গ্যাসের হচ্ছে যে চাপ বেড়ে যাবে, মানে টেম্পারেচার বাড়লে গ্যাসের চাপ বাড়বে। এখন চাপ যদি বেড়ে যায় তাহলে ওই চাপের সাথে টেম্পারেচারের যে সম্পর্ক আছে
এখানে আমি টেম্পারেচার বাড়াইছি, বাড়ানোর ফলে আমার চাপ বেড়ে যাচ্ছে, চাপ যখন বেড়ে যাচ্ছে তখন বাড়লে এখানে আমার যে সহ্য ক্ষমতার ভিতরে আছে কিনা নাকি সহ্য ক্ষমতার থেকে বেশি হয়ে গেছে সেটা একটু চেক করতে হবে। মানে বিষয়টা কেমন, বিষয়টা হচ্ছে এরকম, ধরো চিন্তা করো যে এইটা হচ্ছে তুমি ফিলিং স্টেশনে যখন ছিলা, তখন ফিলিং স্টেশনে যখন তুমি গ্যাসটা নিছো তখন সেই জায়গায় তোমার ফিলিং স্টেশনে 25°C টেম্পারেচারে তোমার হচ্ছে যে 25°C টেম্পারেচারে কি করা হয়েছে, গ্যাসটাকে মানে একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে ঢুকানো হয়েছে। তখন আমার 25°C জন্য চাপ ছিল কত, 100। তো দেখো আমার যেহেতু সিলিন্ডারের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 116, 25°C 100 অ্যাটম চাপে যখন আমি ভরতেছি তখন আমার এই সিলিন্ডারটা বিস্ফোরিত হবে না। কেন হবে না? কারণ এর ধারণ ক্ষমতা 116, এ সহ্য করতে পারে 116 চাপ, বাট আমার আছে কত, 100 চাপ। বাট যখন তুমি এই সিলিন্ডারটাই কিনে আনবা, এই সিলিন্ডারটাই কি করবা, কিনে এনে বাসায় রাখবা, বাসায় এমন হতে পারে বাসার টেম্পারেচার অনেক বেশি, বাসার টেম্পারেচার ধরে নিলাম 65°C। এখন বাসার টেম্পারেচার যদি 65°C হয়, টেম্পারেচার বাড়ার কারণে চাপও বেড়ে যাবে। এখন চাপ বেড়ে সেটা যদি 116 এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে তো বিস্ফোরণ হবে, ফেটে যাবে, বুম। কোনো কারণে যদি তোমার বাসার টেম্পারেচার বাড়ে তাহলে ফেটে যাবে। এখন এটাই বলছে যে যাচাই করে দেখো যে বিস্ফোরণ হবে কিনা। এখন আমরা জানি চাপের সাথে টেম্পারেচারের সম্পর্ক কি, তুমি লিখবা আমরা জানি, যেহেতু আমাদের যাচাই করতে বলছে এবং আমাদের এখানে চাপ আর তাপমাত্রা নিয়ে কাজ করতে হবে, এজন্য তুমি বলবা আমরা জানি P is proportional to T, মানে P1 divided by T1 is equals to P2 divided by T2। আচ্ছা, যখন সিলিন্ডারটা কেনা হয়েছিল ওই সময় আমাদের P1 কত ছিল, 100 অ্যাটম। খেয়াল করো 100 অ্যাটম। যখন সিলিন্ডারটা কেনা হয়েছিল তখন P1 কত ছিল, 100 অ্যাটম। ওই সময় T1 কত ছিল, 25°C, মানে কত, 298 কেলভিন। ওই সময় তারপরে আমরা বাসায় যখন নিয়ে আনছি সিলিন্ডারটাকে তখন আমার টেম্পারেচার বেড়ে গেছে, টেম্পারেচার বেড়ে কত হয়েছে, 65°C। 65°C মানে কি, 65 প্লাস 273, ক্যালকুলেশন করলে 5 আর 3 8, 5 আর 3 8, 6 আর 6 12, 6 আর 6 12 আর 1 13, 13 3 হাতে থাকে 1 2 আর 1 3, সো 338 কেলভিন। ওকে, তাহলে দেখো আমরা বাসা থেকে যখন আমরা হচ্ছে যে মানে বাসায় যখন নিয়ে আনলাম যেখানে আমাদের টেম্পারেচার অলরেডি 65°C, তখন আমাদের কেলভিন টেম্পারেচার কত হলো, 65 প্লাস 273 মানে 338 কেলভিন। এখন আমার এই অবস্থায় চাপ কত সেটা আমি জানি না, এটা কিভাবে বের করব, এই ফর্মুলাতে বসায়। তাহলে একটু বসাই, দেখো প্রথমে আমি 100 অ্যাটম বসালাম, টেম্পারেচার 298 বসালাম, P2 কত হবে আমি জানি না, টেম্পারেচার বসালাম 338। এখান থেকে যখন আমি P2 ক্যালকুলেশন করতেছি আর গুণ করো 338 100 ডিভাইডেড বাই 298। তাহলে দেখো 338 ইন্টু 100 ডিভাইডেড বাই 298 ক্যালকুলেশন করলে রেজাল্ট আসে হচ্ছে আমার 113.4 অ্যাটম। এবার খেয়াল করো তো 113.4 অ্যাটম যেটা, এটা কি 116 এর চেয়ে বেশি না কম, 116 এর চেয়ে কম। তাহলে তুমি লাস্ট লাইনে লিখবা যেহেতু সিলিন্ডারটি 116তে বিস্ফোরিত হয়, যেহেতু সিলিন্ডার 116 অ্যাটম চাপে বিস্ফোরিত হয়, তাহলে এটি বিস্ফোরিত হবে না। তাহলে এটি কি, তাহলে এটি বিস্ফোরিত হবে না, তাহলে এটি বিস্ফোরিত হবে না। বুঝতে পারছো? তাহলে এই মন্তব্যটুকু শেষে যে আমার করে দেওয়া লাগবে, এই মন্তব্যটুকু শেষে আমার করে দেওয়া লাগবে। যারা যারা ক্লাস করতেছো রেকর্ড করো আর লাইভ করো, কমেন্টে জানাবা বুঝছো কিনা, বুঝতে পারলে বলবা ইয়েস ভাইয়া একদম ক্লিয়ার, ফাটাফাটি ক্লিয়ার। তাহলে বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের ফিনোমেনা। এইভাবে আমার কোশ্চেন আসবে, কোশ্চেনটা আমি ধরে ধরে এইভাবে লিখলে ফুল মার্ক। দেখো আমি এখানে কিন্তু বারবার বলতেছি, এই জায়গায় এই কোশ্চেনে যদি মার্কিং দেখো, এই কোশ্চেনের মার্কিংয়ে ফর্মুলা লেখার জন্য 1 মার্ক, ক্যালকুলেশনের জন্য 1 মার্ক, এবার দেখা যাচ্ছে যে এই লাস্ট লাইনের জন্য 1 মার্ক,
তাহলে আমার টোটাল 4 মার্কের কোশ্চেন আমি দিছি 3 মার্ক, তাহলে এখানে আমার আরেকটা মার্ক কই আসবে দেখো, তখন আমি সাইড নোটের জন্য হয়তো 1 মার্ক কাউন্ট করব। কি করব? সাইড নোটের জন্য 1 মার্ক কাউন্ট করব। ঠিক আছে, সাইড নোট দিছে কিনা। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সাইড নোট অনেকে দিবে না, ফুল করে ফেলবে, তারপরে ফুল মার্ক দিয়ে দিবে, বাট কাটবে কখন? কাটবে হচ্ছে এটা দেখে, যদি আমার এই উত্তরটা মিলে তখন 3 মার্ক, আর ওটা যদি লিখে তাহলে 4 মার্ক। এভাবে বিভিন্নভাবে মার্কিং এর সিস্টেম করা হয়। ওকে, আচ্ছা এবার আসো 3 নাম্বার সিকিউতে আসি। 3 নাম্বার সিকিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিকিউ, মাস্ট, এটা ভালো মতো শিখতে হবে। এই সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। শর্ট বলো, ফুল বলো, ফুল বলো, শর্ট বলো, সব সময় এই প্রশ্নটা ঘুরে ফিরে আসতে দেখা যায়। গ্রাহামের ব্যাপন হার, গ্রাহামের ব্যাপন সূত্র, এটা সিকিউ এর জন্য হটস্পট। তো এটা আমাদের ভালো করে শিখতে হবে। চলো আমরা দেখি। বলছে উদ্দীপকের গ্যাস দ্বয় পরস্পর হতে কত দূরে মিলিত হবে এটা যাচাই করো। তো এখানে আমাদের প্রথমত গ্যাস দুইটা বের করা লাগবে, একটা হচ্ছে এ গ্যাস আর একটা হচ্ছে বি গ্যাস। এই গ্যাস দুইটা বের করা লাগবে। তো আমরা প্রথমেই এটা যখন সলভ করতে যাব, আমি এখান থেকে শুরু করলাম, হ্যাঁ এখান থেকে শুরু করলাম। প্রথমে যখন সলভ করতে যাব, সলভ করতে যে আগে গ্যাস দুইটা বের করব। প্রথম গ্যাস ভালো করে খেয়াল করো, অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাথে ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করাবা। বিক্রিয়া করালে ক্যালসিয়াম এবং ক্লোরিন মিলে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করে, তাই না? ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করে। পাশাপাশি এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে অক্সিজেন মিলে পানি তৈরি করে। তাহলে এখান থেকে আমার শুধু অ্যামোনিয়া আলাদা হয়ে যায়, শুধু অ্যামোনিয়া আলাদা হয়ে যায়, যেটা আমার গ্যাস, আর এটাই হচ্ছে আমার এ যৌগ, এ গ্যাস। ওকে, তার মানে এ গ্যাস হলো অ্যামোনিয়া, এ গ্যাস কি, এ গ্যাস হলো কি, এ গ্যাস হলো আমার NH3 অ্যামোনিয়া। আচ্ছা, এই গ্যাস হলো NH3 অ্যামোনিয়া। আচ্ছা এবার দেখো 2 নাম্বার বিক্রিয়া আসো, CH3OH এর সাথে PCl5 এর বিক্রিয়া, অ্যালকোহলের সাথে PCl5 এর বিক্রিয়া। ভাই আমি তোমাদের শেখাইছিলাম PCl5 এর বিক্রিয়ায় একটা Cl একটা হাইড্রোজেনের সাথে যায়, যে আমার HCl তৈরি করে, আরেকটা Cl এই হচ্ছে তোমার এই সাইডের ইয়ার সাথে যায়, মিথেনের সাথে যায়, মিথাইলের সাথে যায়, যে CH3Cl তৈরি করে, আর অক্সিজেন হচ্ছে PCl3 এর সাথে যায়, যে আমার POCl3 তৈরি করে। অ্যালকোহলের মধ্যে এই বিক্রিয়া করার সিস্টেম শেখাইছিলাম। এই বিক্রিয়া করার সিস্টেম যদি শিখে যাও, অ্যালকোহলের মধ্যে শেখাইছিলাম এটা কেমনে করবা। এইটা হচ্ছে আমার বি গ্যাস আসে, তাহলে বি গ্যাসের ভ্যালু কোনটা আসে? বি গ্যাস আসে হচ্ছে HCl। বি গ্যাস কি আসে? বি গ্যাস আসে হচ্ছে আমার HCl গ্যাস। ওকে, বি গ্যাস কি আসে? HCl গ্যাস আসে। এখন দেখো আমরা এই জায়গায় যে কাঁচনলটা আছে, কাঁচনলটা একটু সুন্দর মতো তৈরি করব। তৈরি করলাম সুন্দর মতো কাঁচনলটা। তৈরি করার পর দেখো এই যে কাঁচনল, এই যে কাঁচনলটা তৈরি করলাম, এই কাঁচনলের এক সাইডে আছে হচ্ছে এ গ্যাস, আর এক সাইডে আছে হচ্ছে বি গ্যাস। বাম সাইডে আছে হচ্ছে এ গ্যাস, মানে কি এই সাইডে আছে হচ্ছে আমার অ্যামোনিয়া, ঠিক আছে, আর ডান সাইডে আছে হচ্ছে আমার বি গ্যাস, মানে কি এই সাইডে আছে হচ্ছে আমার HCl। আচ্ছা, এই টোটাল কাঁচনলের যে দৈর্ঘ্য, এখান থেকে এইটা টোটাল কাঁচনলের দৈর্ঘ্য, এটা আমার বলে দেয়া আছে কত? 70 সেন্টিমিটার। 70 সেন্টিমিটার দৈর্ঘ্য, কত? 70 সেন্টিমিটার দৈর্ঘ্য। ওকে, আচ্ছা এবার গ্যাসটার দিকে একটু খেয়াল করো, গ্যাসটার দিকে একটু খেয়াল করো। তো দেখো অ্যামোনিয়া বাম থেকে ডানে আগাবে, আর HCl ডান থেকে বামে আগাবে, এসে তার একটা পয়েন্ট এসে মিলিত হবে। ধরে নিলাম এই পয়েন্টে মিলিত হবে, যেই পয়েন্টে মিলিত হবে ওই পয়েন্টে অ্যামোনিয়া এবং HCl মিলিত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে, যেটা হচ্ছে সাদা ধোঁয়া দেয়, যেটা কি দেয়? সাদা ধোঁয়া দেয়। আচ্ছা, এই চিত্র আমাদের এভাবেই আঁকতে হবে, যাতে আমরা সুন্দর মতো পরীক্ষার হলে লিখে আসতে পারি এবং ফুল মার্ক পাই। তো এই পয়েন্টে আমার অ্যামোনিয়াম ক্লোরাইডে সাদা ধোঁয়া দেয়। ধরে নিলাম এখান থেকে এইটুকুর যে দূরত্ব, এটা হচ্ছে x, মানে মিলিত হওয়া পয়েন্ট থেকে এখান থেকে এইটুকুর দূরত্ব x। তার মানে এখান থেকে এইটুকু কত হবে বলো তো? এটা আসবে হচ্ছে 70 - x। এই সাইড থেকে এটা আসবে 70 - x। এক সাইড যদি আমার x হয়, আরেক সাইড হবে হচ্ছে 70 - x। বুঝতে পারছো? তাহলে এই সাইড যদি আমার x হয়, এই সাইড হবে কত? 70 - x, কারণ টোটালটা 70। ওকে, এটা বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। এবার খেয়াল করো, আমরা জানি গ্রাহামের তোমার হচ্ছে যে হ্যাঁ, গ্রাহামের ব্যাপন সূত্র অনুসারে আমরা জানি, গ্রাহামের ব্যাপন সূত্র অনুসারে, ব্যাপন সূত্র অনুসারে R1 ডিভাইডেড বাই R2 ইজ ইকুয়ালস টু রুটের নিচে M2 ডিভাইডেড বাই M1। রুটের নিচে M2 ডিভাইডেড বাই M1।
এবার খেয়াল করো, আমরা যেহেতু দুইটা গ্যাসকে একই সময়ে ছাড়ছি, খেয়াল করবে একই সময়ে, এদিক থেকেও যেই সময়ে ছাড়ছি এদিক থেকেও সেম সময়ে ছাড়ছি, তাহলে মিলিত হওয়ার পয়েন্টে যাইতে এদিকেও আমার টি সময় লাগে, এদিকেও আমার টি সময় লাগে। এখন ব্যাপন হারের আরেকটা ফর্মুলা আছে, R is equals to x divided by t। তো সেই ফর্মুলায় যদি t আমার সেম থাকে তাহলে R is proportional to x হয়, t আমার সেম থাকলে R is proportional to x হয়। তাহলে যেহেতু এখানে আমার t আছে সেম, তাহলে R is proportional to x। এখন যদি আমার R is proportional to x হয়, তার মানে এখানে R এর সাথে x হচ্ছে প্রপোর্শনাল সম্পর্কে আছে, তার মানে R1 divided by R2 is equals to x1 divided by x2, এটা আসে। এবার খুব সিম্পলি চিন্তা করো, আমার এখানে অ্যামোনিয়া থেকে আমি আণবিক ভর পাচ্ছি, HCl থেকে আমি আণবিক ভর পাচ্ছি, x1 মানে আমার দূরত্ব, x2 মানে হচ্ছে আমার দূরত্ব। তাহলে আমি এখন যদি এই ফর্মুলা অনুযায়ী বসাই, খুব সিম্পল ভাবে চিন্তা করো, M2 এর জায়গায়, খেয়াল করো, M2 এর জায়গায় যদি আমি অ্যামোনিয়া বসাই, রুটের নিচে M2 এর জায়গায় যদি আমি অ্যামোনিয়া বসাই, m of ammonia ডিভাইডেড বাই M1 এর জায়গায় যদি আমি HCl বসাই, তাহলে এখানে আমি যখন দূরত্ব বের করব তখন দূরত্ব অফ, যেহেতু খেয়াল করো এই M1 ছিল আমার HCl, তাহলে এখানে আমার দূরত্ব যাবে HCl, এখানে আমার দূরত্ব কে যাবে, দূরত্ব যাবে অ্যামোনিয়া, ঠিক আছে। এবার তুমি বসাও অ্যামোনিয়ার আণবিক ভর বসাও, অ্যামোনিয়ার আণবিক ভর কত, নাইট্রোজেন 7 14 আর 3 17, HCl এর আণবিক ভর বসাও, এটা কত আসবে 37.5। ক্যালকুলেশন করলে দেখো HCl এর দূরত্ব তুমি পাচ্ছ হচ্ছে x, আর অ্যামোনিয়ার যে দূরত্ব এই সাইড থেকে দূরত্ব এটা পাচ্ছ হচ্ছে 70 - x। আচ্ছা, পরবর্তী লাইনে এবার ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করো, দেখো রুটের নিচে 17 ডিভাইডেড বাই 37.5, ক্যালকুলেশন করলে এখানে আমার 0.63 আসে। সো কি আসে 0.67 ইন্টু 70 মাইনাস 0.67x is equals to x। পরবর্তী লাইনে ক্যালকুলেশন করলে ওই সাইডে যে 1.67x is equals to তোমার এখানে আসবে হচ্ছে 70 ইন্টু 0.67, তাই না? তো 70 ইন্টু 0.67 মিনস হচ্ছে 47.13, এটা। পরবর্তী লাইনে যখন তুমি x এর ভ্যালু বের করবা 47.13 ডিভাইডেড বাই 1.67, ক্যালকুলেশন করলে তোমার রেজাল্ট আসবে হচ্ছে 28.22 সেন্টিমিটার। তাহলে দেখো এখান থেকে আমি রেজাল্ট পাচ্ছি 28.22 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমি রেজাল্ট কি পাচ্ছি, এখান থেকে রেজাল্ট পাচ্ছি হচ্ছে এই প্রথম মুখ থেকে x এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 28.22 সেন্টিমিটার। তাহলে দেখো এখানে বলছে গ্যাস দ্বয় পরস্পর কত দূরত্বে মিলিত হবে, তাহলে তুমি বলতে পারবা যে HCl থেকে বা বি গ্যাস থেকে 28.22 সেন্টিমিটার দূরত্বে মিলিত হবে। তুমি যদি এই সাইড থেকে লিখতে চাও তাহলে 70 মাইনাস 28.22 সেন্টিমিটার করবা, ইজিলি মিলে যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার এই টোটাল ম্যাথটার বেসিক, এই বেসিক ব্যবহার করে তুমি ম্যাথ করবা, সব সময় ইজিলি মিলবে। যারা এই গ্রাহামের ব্যাপন সূত্রের মধ্যে এই ম্যাথটার বেসিক কিভাবে করতে হয় একবারও করো নাই, তাদের জন্য ওয়ার্নিং, বেসিক ক্লাস করবা, বুঝবা, ঠিক আছে, তারপরে আসবা। দরকার হলে আমার প্লেলিস্টের মধ্যে গ্রাহামের ব্যাপন সূত্রের যে পার্টটা আছে ওই পার্টের বেসিক ক্লাসটা ভালো মতো করো, ওই নোটটা ভালো মতো করলে এটা বুঝতে তোমার কোনোদিনও অসুবিধা হবে না। এটা একদম সিম্পল একটা জিনিস। দেখো আমি পুরা জিনিসটার বেসিক শুধুমাত্র রিভিউ করে পুরাটা সলভ করাই দিলাম, ওকে। সিকিউ ক্লাসে কখনো এক্সপেক্ট করবা না বেসিক ওই লেভেলে যাবে যেই লেভেলে গেলে মানে জীবনে তুমি বেসিক পড়ো না, তুমি এসে ডাইরেক্ট সিকিউ সলভ করলে তুমি পারবা, এইটা কখনো এক্সপেক্ট করবে না। যদি এইটা এক্সপেক্ট করে আসো তাহলে তোমার জন্য এইচএসসি বা অ্যাডমিশন না, তোমাকে আগে বেসিকটা হালকা হলেও রিভিউ করতে হবে। ওয়ান শট দেখে তুমি 2-3 বার দেখে রিভিউ করো, কোনো সমস্যা নেই, ওকে। বাট অবশ্যই আসবা এই পার্টটাতে। এবার বলছে, দেখো বলছে যে উদ্দীপকের গ্যাস দ্বয়কে কোন মতবাদ অনুসারে অম্লক্ষার হিসেবে বিবেচনা করা যায়। তো আমরা অম্লক্ষার মতবাদ 3টা মতবাদ জানি, একটা হচ্ছে আরহেনিয়াস, আরেকটা জানি হচ্ছে ব্রোনস্টেড লাউরি, আরেকটা জানি হচ্ছে লুইস। তো এখানে আমাদের গ্যাস দুইটা দেওয়া আছে, মানে আমরা উদ্দীপক থেকে পাই, লিখবা উদ্দীপক থেকে পাই এ গ্যাস কি বলতো, এ গ্যাস হচ্ছে আমাদের অ্যামোনিয়া গ্যাস, আর বি গ্যাস কি বলতো, উদ্দীপক থেকে পাচ্ছি বি গ্যাস হচ্ছে আমাদের HCl। এবার দেখেই বোঝা যাচ্ছে যে HCl একটা হাইড্রোজেন প্লাস আয়ন ছাড়তে পারে, সেটা অ্যামোনিয়া গ্রহণ করে অ্যামোনিয়াম প্লাস আয়নে রূপান্তর হয়।
তো তুমি এখানে প্রথমেই করবা কি, HCl কে দেখাবা যে HCl একটা হাইড্রোজেন প্লাস আয়ন ছেড়ে ক্লোরিন মাইনাস আয়নে রূপান্তর হয়। আর অ্যামোনিয়াকে দেখাবা অ্যামোনিয়া একটা হাইড্রোজেন প্লাস আয়ন গ্রহণ করে অ্যামোনিয়াম প্লাস আয়নে রূপান্তর হয়। তো হাইড্রোজেন প্লাস আয়ন মিন্স হচ্ছে প্রোটন, হাইড্রোজেন প্লাস আয়ন মিন্স হচ্ছে প্রোটন, হাইড্রোজেন প্লাস আয়নকে প্রোটন বলে যা ব্রোনস্টেড লাউরির মতবাদকে ফলো করে। ঠিক আছে, এরপরে তুমি লিখবা যে যারা প্রোটন দান করে তারা হচ্ছে অ্যাসিড, যারা প্রোটন গ্রহণ করে তারা হচ্ছে ক্ষার। তাহলে কি লিখবা, মতবাদ লিখবা। মতবাদ কি লিখবা, যারা হাইড্রোজেন প্লাস আয়ন দান করে তারা অ্যাসিড। ঠিক আছে, যারা হাইড্রোজেন প্লাস আয়ন দান করে তারা কি, তারা হচ্ছে অ্যাসিড। তাহলে বলো তো, যারা হাইড্রোজেন প্লাস আয়ন গ্রহণ করে তারা কি, যারা হাইড্রোজেন প্লাস আয়ন গ্রহণ করে তারা হচ্ছে ক্ষার। তাহলে দান করলে যদি অ্যাসিড হয়, তাহলে যারা গ্রহণ করে তারা কি, তারা হচ্ছে আমাদের এখানে হবে ক্ষার। তাহলে যারা হাইড্রোজেন প্লাস আয়ন দান করে তারা অ্যাসিড, যারা হাইড্রোজেন প্লাস আয়ন গ্রহণ করে তারা হচ্ছে ক্ষার। তাহলে যারা অ্যাসিড হলো তারা তাহলে এখানে আমাদের দান করছে কি HCl, তাহলে HCl হচ্ছে অ্যাসিড, অ্যামোনিয়া কি, অ্যামোনিয়া হচ্ছে ক্ষার। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল জিনিসটার ব্যাখ্যা। চাইলে আরো বড় করে লিখতে পারো, কোনো সমস্যা নেই, চাইলেই তুমি আরো বড় করে লিখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু সুন্দর মতো লিখতে হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। তো এটা গেল আমাদের আরেকটা সিকিউর চমৎকার সলভ। এবার আসো এইটা একটু দেখার চেষ্টা করি, খুব চমৎকার একটি প্রশ্ন দেয়া আছে 4 নাম্বার সিকিউতে। এটা আমাদের মাস্ট খুব ভালো মতো জানতে হবে, এটা আমাদের মাস্ট ভালো করে শিখতে হবে। ওকে, এটা আসার সম্ভাবনা অনেক বেশি, এটা খুব ভালো করে শিখবা। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপটা সিকিউর, এই টাইপটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা ভালো করে শিখবা। আচ্ছা, এখানে কি বলতেছে একটু দেখার চেষ্টা করি। দেখো, যখনই তুমি কোশ্চেনটা অ্যানালাইসিস করবা ম্যাক্সিমাম জিনিসপত্র ক্লিয়ার হয়ে যাবে। গ নম্বর কোশ্চেনে বলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত গ্রাম ওয়াই গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। এখন আমাদের ওয়াই গ্যাসে আসতে হবে। ওয়াই গ্যাস সম্পর্কে আমার কি বলা আছে, যে ওয়াই গ্যাস একটা স্পেশাল গ্যাস, যেটা আমার এরকম কার্ভ দেখাচ্ছে, এটার 1 মোল যদি আমি নিই তার আয়তন এত, এবং এই জায়গাতে তার জন্য আমার চাপ এত। তো এখানে যেই ইনফরমেশনগুলো দেয়া আছে, এই ইনফরমেশনগুলো থেকে আমি কি বের করতে পারি, এখানে দেখো যে ইনফরমেশনগুলো দেয়া আছে এখান থেকে আমি আণবিক ভর বের করতে পারি, বা ডাব্লিউ এর ভ্যালু বের করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমি কি আণবিক ভর বের করতে পারি, এটা হচ্ছে মেইন জিনিস, আণবিক ভর বের করা সম্ভব। আচ্ছা, ভালো করে খেয়াল করলে দেখবা, যদি এখান থেকে আমি আণবিক ভর বের করতে পারি, এই জায়গা থেকে যদি আমি আণবিক ভর বের করতে পারি, তাহলে বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 64 গ্রাম ওয়াই গ্যাসের গতিশক্তি বের করো। তো তুমি গতিশক্তি বের করার ফর্মুলা কি জানো? তুমি জানো যে গতিশক্তি is equals to 3/2 nRT। আচ্ছা, এবার এই জায়গাতে যখন 64 গ্রাম দেয়া আছে, এই গ্রামটা থেকে আমি যখন মোলে কনভার্ট করতে যাব, তখন ওয়াই গ্যাসটা আসলে কি সেটা জানা লাগবে। বাট সেটা তো আমি জানি না, তাই না? ওয়াই গ্যাসটা আসলে কি সেটা তো আমি জানি না। তখন আমার এই ওয়াই গ্যাসের বেসিক ইনফরমেশন থেকে বের করা লাগবে। তখন আমি কি করব, দেওয়া আছে, কি দেওয়া আছে খেয়াল করে দেখবা, 1 মোল আর আয়তন এত, চাপ এত। তো আমরা ওই জায়গা থেকে লিখতে পারবো যে PV is equals to nRT, এটা লিখতে পারবো। কি লিখতে পারবো? PV, আমরা এখানে লিখতে পারবো PV is equals to nRT। কিছু একটা ভাঙছে, কোথায় ভাঙছে? আমাদের বাসায় কিছু হইছে, কোথাও একটা কিছু পড়লো বা ভাঙলো। কোন ক্লাস? আমাদের তো ওইটা দেখ, ওই সাইডে, ওই সাইডটা দেখ, কিছু তো একটা হইছে। তাহলে ওই বাসায়
ওকে, আচ্ছা যেখানে ছিলাম আমরা, তাহলে দেখো এই জায়গাতে আমাদের বের করা লাগবে কি, বের করা লাগবে হচ্ছে আমাদের এই n কে ভেঙে w/m, এখানে আমাদের 64 গ্রাম দেয়া আছে, সো w/m। এখন এই জায়গাতে আমরা দেখব কি কি দেয়া আছে, আমরা দেখতে পাচ্ছি ওখানে চাপ দেয়া আছে, আয়তন দেয়া আছে, এবং এই জায়গাতে y গ্যাস সম্পর্কে বলা আছে। তো এবার ভালো করে খেয়াল করলে দেখবা নরমালি এই y গ্যাসের জন্যই 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 1 অ্যাটম চাপে y গ্যাসের আবার ঘনত্ব বলা আছে, y গ্যাসের কি বলা আছে, ঘনত্ব বলা আছে। সো y গ্যাসের ঘনত্ব যদি আমার এখানে বলে দেয়া থাকে, তাহলে এখন এই জায়গা থেকে আমি আণবিক ভর বের করার একটা সিস্টেম দেখব যে কোনোভাবে বের করা যায় কিনা। তো এই জায়গাতে সরাসরি এই ফর্মুলা না নিয়ে আমরা ঘনত্বের ফর্মুলাতেও যাইতে পারি, যে pm, দেখো ঘনত্বের যে ফর্মুলা pm ইজ ইকুয়ালস টু ডিআরটি, এই ফর্মুলাতে যাইতে পারি। আচ্ছা এই ফর্মুলাতে যদি যাই, এখান থেকে m ইজ ইকুয়ালস টু উপরে ডিআরটি, নিচে আমার p আসে। খেয়াল করো d মানে কি, d মানে হচ্ছে আমার ঘনত্ব। ঘনত্ব দেখো ওখানে লেখা আছে 1.4286, এটা আমার d এর ভ্যালু বলা আছে। r এর ভ্যালু কত বলা আছে, দেখো এটা গ্রাম পার লিটারে আছে, তাহলে r এর ভ্যালু তোমার লিটার অ্যাটমসফিয়ারে বসাতে হবে, এটা কত 0.0821, এটা বসাবো। এবার দেখো টেম্পারেচার, আমি যখন এখানকার ভ্যালু বসাচ্ছি যে 1 অ্যাটম চাপ, তারপরে এটা, তখন আমার এখানকার টেম্পারেচারই বসাতে হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, মানে কত 273 কেলভিন। নিচে আমি চাপ কত বসাবো, ডেফিনেটলি চাপ আমি 1 বসাবো। এইটা ক্যালকুলেশন করলে এই জায়গায় যে ভ্যালুটা দেয়া আছে, এই ভ্যালু অনুসারে আমি যদি ক্যালকুলেশন করি, এই ভ্যালু অনুসারে ক্যালকুলেশন করলে, ওকে আচ্ছা এই ভ্যালু অনুসারে ক্যালকুলেশন করলে 1.4286 ইন্টু 0.08 ইন্টু 273 ক্যালকুলেশন করলে দেখো এখানে আমার আসে হচ্ছে 31.2 গ্রাম। এইটা হচ্ছে আমার আণবিক ভর। এই যে এটা আণবিক ভর হলো, এটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে 32-এর কাছাকাছি, তার মানে গ্যাসটা হচ্ছে অক্সিজেন গ্যাস। সো এখন এই অক্সিজেন গ্যাসের জন্য 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমার গতিশক্তি বের করতে হবে। তাহলে পরবর্তী লাইনে লিখবা, তাহলে EK ইজ ইকুয়ালস টু 3/2 nRT। এবার খেয়াল করো উপরে তুমি 3/2 দিলা, W এর ভ্যালু দিবা, n কে ভাঙলে কি পাবা, n কে ভাঙলে তুমি W/m পাবা, তাই না? W এর জায়গায় তুমি কি বসাবা, দেখো উপরে বসাবা 64, নিচে m এর জায়গায় কি বসাবা 31.2। r এর ভ্যালু এখন দেখো যখন গতিশক্তি বের করবা তখন ডেফিনেটলি জুলে বের করবা, তো জুলে বের করার জন্য এখন তুমি 8.314 বসাবা, টেম্পারেচার 25 ডিগ্রি মানে 298 কেলভিন। এইটা এখন তোমাকে কি করা লাগবে, ক্যালকুলেশন করা লাগবে। সো দেখো 3/2 ইন্টু 64 ডিভাইডেড বাই 31.2 ইন্টু 8.314 ইন্টু 298। সো ক্যালকুলেশন করলে টোটাল মিলে 7623.29 জুল। এটা আসে আমরা টোটাল মিলে ক্যালকুলেশন করে জুলে বের করা ভ্যালু, বুঝতে পারছো? ওকে ওকে আচ্ছা, সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। তো এখান থেকে আমরা কি করলাম, আমরা গ্যাসের গতিশক্তি বের করলাম। তাহলে আমাদের এখানে গ্যাসের গতিশক্তি, এখানে মেইন প্রবলেমটা কি ছিল দেখো, অনেকে এই প্রবলেমটা বুঝতে পারবে না, এই কারণে মেইন প্রবলেমটাই ছিল যে তুমি যখন y এর জন্য গতিশক্তি বের করতে যাচ্ছ তখন তোমার ফর্মুলা এইটা, এই ফর্মুলায় তুমি n এর ভ্যালু যখন বের করবা তখন W/m বসবে। W এর ভ্যালু তুমি জানো, m এর ভ্যালু তুমি জানো না, এই m এর ভ্যালু বের করার জন্য তখন তোমাকে ফর্মুলা খোঁজা লাগবে। তো আমি PV ইকুয়ালস টু nRT ফর্মুলাতেও যাইতে পারি, PM ইকুয়ালস টু DRT ফর্মুলাতেও যাইতে পারি। আমি যখন PV ইকুয়ালস টু nRT তে যাচ্ছি তখন দেখতেছি সামহাও আমার সবগুলা শর্ত ম্যাচ করে না, বাট যখন আমি PM ইজ ইকুয়ালস টু DRT তে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে D এবং T এবং P এই তিনটা ভ্যালু আমার এখানে উল্লেখ করে দেয়া আছে, এটা ব্যবহার করে ক্যালকুলেশন করলেই আমার ইচ অ্যান্ড এভরিথিং মিলে যাচ্ছে, বুঝতে পারছো? জাস্ট এটা ব্যবহার করে ক্যালকুলেশনটা করতে হবে। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। আচ্ছা এবার আসো এই গ্যাসের এইটা থেকেই আমরা পরের কোশ্চেনে যাই। বলছে কত তাপমাত্রায় Y গ্যাসটি X গ্যাসের অনুরূপ আচরণ করবে। খেয়াল করো বলছে কত তাপমাত্রায় Y গ্যাসটি X গ্যাসের অনুরূপ আচরণ করবে। এখন এইটা খুব চমৎকার একটা জিনিস, দেখো আমার এখানে চিত্রে, এই চিত্রের দিকে খেয়াল করতে হবে। চিত্রে PV বনাম P গ্রাফে এইটা কনস্ট্যান্ট একটা রেখা দেখাচ্ছে,
আমরা জানি যে পিভি তখনই কনস্ট্যান্ট গ্রাফ যখন সে বয়েল চার্লস অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে, বিশেষ করে বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্র মানলে যদি সে কনস্ট্যান্ট গ্রাফ হয়, তার মানে এটা হচ্ছে আদর্শ গ্যাস। তার মানে আমার এখানে এক্স গ্যাস হচ্ছে আদর্শ গ্যাস। এক্স গ্যাস কি বলতো? এক্স গ্যাস হচ্ছে আদর্শ গ্যাস। তাহলে আমি দেখেই বলে দিতে পারতেছি এক্স গ্যাস হচ্ছে আমার আদর্শ গ্যাস। আর ওয়াই গ্যাস যেটা, ওয়াই গ্যাস হলো, এটা তো আর আদর্শ না। তাহলে ওয়াই গ্যাস কি? ওয়াই গ্যাস হচ্ছে বাস্তব গ্যাস। তাহলে দেখো, একটা হচ্ছে আমার আদর্শ গ্যাস, আরেকটা কি? আরেকটা হচ্ছে আমার বাস্তব গ্যাস। একটা হচ্ছে আদর্শ, আরেকটা কি? আরেকটা হচ্ছে বাস্তব। তাহলে এক্স গ্যাস আদর্শ, ওয়াই গ্যাস বাস্তব। এখন আমার বলছে কত তাপমাত্রায় ওয়াই গ্যাসটি মানে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তো আমরা জানি বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে সম্পর্ক স্থাপন করার যে সমীকরণ সেটা কি? তাহলে লিখবা, আমরা জানি বাস্তব গ্যাস, বাস্তব ও আদর্শ গ্যাসের সম্পর্ক সমীকরণ। সম্পর্ক সমীকরণ কি বলতো? ওই যে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি এর জায়গায় পিভি ইজ ইকুয়ালস টু জেড ইন্টু এনআরটি। ঠিক আছে, পিভি ইজ ইকুয়ালস টু জেড ইন্টু এনআরটি। তো যদি কোন একটা গ্যাস আদর্শের মতো আচরণ করে, তখন আদর্শ গ্যাসের জন্য জেড এর মান কি হয়? 1 হয়। আর আদর্শ না হলে জেড এর মান 1 এর চেয়ে কম বেশি হয়। তাহলে আদর্শের জন্য জেড এর মান 1। তাহলে এখন আমার বলছে যে ওয়াই যে গ্যাসটা আছে সেটা যেহেতু বাস্তব গ্যাস, সেটা কখন আদর্শের ন্যায় আচরণ করবে? ওয়াই গ্যাসটা আদর্শের ন্যায় তখনই আচরণ করবে যখন জেড ইকুয়ালস টু 1 নিবা। এখন আমার আদর্শের ন্যায় আচরণ করার জন্য জেড ইকুয়ালস টু 1 নিলাম। আমার এই গ্যাসের জন্য অন্যান্য ভ্যালুগুলোও আছে, যেমন দেখো এন এর ভ্যালু 1 মোল বলে দেয়া আছে, তাই না? এন এর ভ্যালু 1 মোল বলে দেয়া আছে। ভি এর ভ্যালু কত বলে দেয়া আছে? দেখো 328.4 লিটার, এটা বলে দেয়া আছে। পি এর ভ্যালু কত বলে দেয়া আছে? 0.1 অ্যাটমসফিয়ার, এটা বলে দেয়া আছে। তাহলে এখন আমার এই জায়গাতে যেটা নাই সেটা হচ্ছে টেম্পারেচার। তাহলে আমি এখন দেখব যে টেম্পারেচার কত হলে সে আদর্শের মতো আচরণ করে। তাহলে আমি পি এর ভ্যালু বসাবো 0.1, ভি এর ভ্যালু বসাবো 328.4, জেড এর ভ্যালু বসাবো 1, মোলের ভ্যালু বসাবো 1, আর এর ভ্যালু বসাবো হচ্ছে 0.08 ইন্টু টেম্পারেচার টি। সব মিলায় ক্যালকুলেশন করলে টি ইজ ইকুয়ালস টু, দেখো সব আগের মতোই থাকবে, 0.1 328.4 ডিভাইডেড বাই 0.08। এটা ক্যালকুলেশন করে শেষ করো, পেয়ে যাচ্ছ। তাহলে বসাও 0.1 ইন্টু 328.4 ডিভাইডেড বাই 0.08। সো ক্যালকুলেশন করলে এখানে দেখবা 410.5 কেলভিন এটা আসে। কত আসে? 410.5 কেলভিন। তাহলে কত তাপমাত্রায় ওয়াই গ্যাসটি এক্স গ্যাসের অনুরূপ আচরণ করে? তাহলে 410.5 কেলভিন এত তাপমাত্রায় ওয়াই গ্যাসটি এক্স গ্যাসের মতো আচরণ করে, বা তোমার হচ্ছে আদর্শ গ্যাসটি, বাস্তব গ্যাসটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। বুঝাইতে পারছি? সো আশা করি পুরা ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। সো এটা হচ্ছে আমাদের পরের ফিনোমেনা গেল। এবার বলছে দেখো 5 নাম্বার সিকিউটা, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ সিকিউ, এটাও ভালো মতো খেয়াল করতে হবে। 5 নাম্বার সিকিউতে আমাদের বলছে, 5 নাম্বার সিকিউ এটা বলছে, দেখো এটা ময়মনসিংহ বোর্ড 25 আসছে, উদ্দীপকের পি গ্যাসের অনুসংখ্যা বের করো। তো আমাদের এখানে পি গ্যাস যেটা আছে সেটার অনুসংখ্যা বের করতে হবে। তো পি গ্যাসের অনুসংখ্যা বের করবো আমি কিভাবে? অনুসংখ্যা বের করতে হবে। তো আমরা জানি কোন একটা গ্যাসের ক্ষেত্রে, আমরা জানি এভাবে লিখবা, আমরা জানি কোন একটা গ্যাসের ক্ষেত্রে PV is equals to nRT। যখনই তোমার সংখ্যা বের করতে বলবে, সংখ্যা বের করার উপায় হচ্ছে n এর মাধ্যমে বের করা যায়। নরমালি তুমি বের করতে পারবে না, সংখ্যা বের করতে গেলে n এর মাধ্যমে বের করতে হবে। তো এখানে তুমি কি করবা? n is equals to PV by RT লিখবা। এখন তুমি জানো মোল থেকে সংখ্যায় কনভার্ট করা যায় কিভাবে? পরবর্তী লাইনে তুমি লিখবা মোল n by na is equals to উপরে PV নিচে হচ্ছে RT, এটা তুমি লিখে ফেললা। তাহলে দেখো এখন পরের লাইনে যখন তুমি সংখ্যা বের করতে যাবা, তাহলে সংখ্যা n is equals to na ইন্টু উপরে PV নিচে হচ্ছে আমার RT, উপরে PV নিচে কি RT। এখন আসো আমি যখন সংখ্যা বের করতেছি তাহলে সংখ্যা আমি এখন কিভাবে বের করব? তো এখন সংখ্যা বের করার জন্য আমার পি গ্যাসের জন্য বাকি ভ্যালুগুলো দেখা লাগবে। তাহলে তুমি কি লিখবা? দেওয়া আছে, এক সাইডে সাইড নোট দিয়ে লিখবা হচ্ছে দেওয়া আছে।
কি দেওয়া আছে একটু দেখি, টেম্পারেচার T ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, এটাকে কেলভিনে রূপান্তর করলে 30 প্লাস 273 ইজ ইকুয়ালস টু 303 কেলভিন। আচ্ছা, চাপ কত দেয়া আছে, দেখো চাপ দেয়া আছে 0.974 অ্যাটম। আচ্ছা, এটাই বসাবো। আচ্ছা, আয়তন কত দেয়া আছে, দেখো আয়তন দেয়া আছে হচ্ছে 500 অ্যাটমসফিয়ার, 500 হচ্ছে ml, 500 ml, বাট আমরা জানি 500 ml কে লিটারে কনভার্ট করলে 0.5 লিটার, 500 ml কে লিটারে কনভার্ট করলে 0.5 লিটার। তো আমাদের মোটামুটি এই কয়েকটা ইনফরমেশন হলেই হয়ে যাচ্ছে। তো দেখো এন এ এটার ভ্যালু বসাও 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। পি এর ভ্যালু বসাও, পি এর ভ্যালু দেখো আমার এখানে চাপ দেয়া আছে অ্যাটমসফিয়ারে, চাপ অ্যাটমসফিয়ারে কত 0.974 ইন্টু দেখো ভি, ভি মানে কি আয়তন, আয়তন কত দেয়া আছে 0.5 লিটার। আচ্ছা, ডিভাইডেড বাই নিচে আর, সো টোটাল জিনিসটা আমি যদি লিটার অ্যাটমসফিয়ারে বসাচ্ছি তাহলে আমি এখানে 0.08 এটাতেই বসাবো, ইন্টু টেম্পারেচার, টেম্পারেচার কত ছিল 30, 30 মানে কত আমার এখানে 303 কেলভিন আসবে। এইটা ক্যালকুলেটরে বসাবো, এখান থেকে তুমি সংখ্যা পেয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের মেইন বিষয়টা বোঝার কি আছে, বোঝার হচ্ছে আমি এই যে PV ইকুয়ালস টু এনআরটি ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা ব্যবহার করেই আমি টোটালটা ক্যালকুলেশন করছি। এটাই হচ্ছে আমার এখানে বোঝার বিষয়, যে আমি এখানে ক্যালকুলেশন করতেছি আসলে আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে। আদর্শ গ্যাস সমীকরণ আমি যদি জানি তাহলে টোটালটা আমি ক্যালকুলেশন করে বের করতে পারবো। আচ্ছা, এবার বলছে দেখো ঘ নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকের কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। এখন দেখো এ গ্যাস বি গ্যাস কোনো গ্যাসই আমি আইডেন্টিফাই করতে পারতেছি না, যেহেতু কোনো গ্যাসই আমি আইডেন্টিফাই করতে পারতেছি না তাহলে কোনটা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী সেটা আমি বলতে পারতেছি না। তাহলে গ্যাস দুইটা আইডেন্টিফাইয়ের জন্য আমাদের কি করা লাগবে, আণবিক ভর বের করা লাগবে। তো প্রথমেই লিখবা গ্যাস চিহ্নিত করার জন্য আমাদের আণবিক ভর বের করা লাগবে। তাহলে কি লিখবা, গ্যাস চিহ্নিত করতে আণবিক ভর m বের করতে হবে। তাহলে গ্যাস চিহ্নিত করতে আমাদের কি করা লাগবে, আণবিক ভর m বের করতে হবে। আচ্ছা, এখন কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী এটা আমি কিভাবে বের করব, কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী এটা বের করতে গেলে এখন আমাদের একটু ডিরেক্ট ভিতরে ঢোকা লাগবে, ডিপ। আচ্ছা, এখন আমরা একটু ভিতরে ঢুকি। প্রথমে পি গ্যাসের জন্য আণবিক ভর বের করতে যাচ্ছি। সো আমরা জানি পি গ্যাসের জন্য পিভি, খেয়াল করো পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। আচ্ছা, এখান থেকে পরবর্তী লাইনে পি গ্যাসের জন্য, এটা হচ্ছে আমরা কি পি গ্যাসের জন্য, তাহলে এটা আমি কি লিখবো উপরে একটু লিখে দিব, পি গ্যাসের জন্য। এই ক্যালকুলেশনটা কিসের জন্য হচ্ছে, পি গ্যাসের জন্য। ওকে, আচ্ছা এখান থেকে দেখো এন কে ভাঙলে ডাব্লিউ বাই এম পাওয়া যায়, তাই না? তাহলে পিভি নিচে লিখবা ডাব্লিউ বাই এম আর টি। এখান থেকে ভালো করে খেয়াল করলে দেখবা এম ইজ ইকুয়ালস টু ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি পাওয়া যায়। এখন দেখো পি গ্যাসের জন্য ডাব্লিউ এর ভ্যালু বসাও, কত আসে, ডাব্লিউ এর ভ্যালু ওই দেখো ভর দেয়া আছে, কত দেয়া আছে 1.26 গ্রাম। তো ডাব্লিউ এর জন্য তুমি বসাও 1.26 গ্রাম। আর এর ভ্যালু 0.0821 বসাও। টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, কেলভিনে বসালে 303 বসাও। প্রেসার কত দেয়া আছে দেখো, চাপ 0.974 বসাও। আয়তন কত দেয়া আছে দেখো 500 ml মানে 0.5 লিটার বসাও। টোটালটাই আমি লিটার অ্যাটমসফিয়ার এককে করলাম। তো এখন আমি একটু ক্যালকুলেশন করে দেখব, 1.26.0821 ইন্টু 303 ডিভাইডেড বাই 0.974 ইন্টু 0.5। এই টোটালটা ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালু আসে 64.36। সো 64.36 এটা কোন গ্যাসের জন্য বলো তো, এটা কোন গ্যাসের জন্য 64.36 কোন গ্যাসের জন্য, আমিও খুঁজতেছি 64.36। সালফার, সালফার দেখি তো, সালফার ডাইঅক্সাইড, সালফার 16 32, অক্সিজেন 8 16 গুণ 2, ক্যালকুলেশন করলে 32 32 64। তাহলে এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভর, ঠিক আছে। যেটি তাহলে এখানে আমি এটা কি পাচ্ছি, এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড পাচ্ছি। তাহলে কি পাচ্ছি, সালফার ডাইঅক্সাইড। তাহলে আমি এখান থেকে বলতে পারি পি
গ্যাসটি পি গ্যাসটি কি সালফার ডাইঅক্সাইড। এবার বলো তো সালফার ডাইঅক্সাইড অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী না? উত্তর হচ্ছে ইয়েস, সালফার ডাইঅক্সাইড অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। তাহলে লিখবা সালফার ডাইঅক্সাইড প্লাস পানি ইজ ইকুয়ালস টু H2SO3 অ্যাসিড বৃষ্টির বিক্রিয়া। তাহলে তাহলে পি গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। তাহলে পি গ্যাসটি অ্যাসিড রেইন সৃষ্টি করে। এখন মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু এখনো কিউ গ্যাসে যাই নাই, তাহলে আমরা কিউ গ্যাসের জন্য কিন্তু আণবিক ভর বের করতে পারবো। কিভাবে? কিউ গ্যাসের জন্য আসবে না যদিও, ঠিক আছে, তারপরে আমাদের বের করে দেখাই দিতে হবে। যখনই আমার এটা 4 মার্কের কোশ্চেন বলছে তখন এই মন্তব্য দেওয়ার জন্য অ্যাসিড বৃষ্টির বিক্রিয়ার জন্য 1 মার্ক, এই টোটালটা ক্যালকুলেশনের জন্য তোমার দেখা যাচ্ছে 2 মার্ক, এটা ক্যালকুলেশনের জন্য 1 মার্ক, এভাবে মার্ক ডিস্ট্রিবিউশন থাকবে। তুমি কিউ গ্যাসের জন্য না দেখালে 1 মার্ক কেটে নিবে। তোমার মনে হবে যে আমি দেখাবো না, না দেখায় আমার হবে, বাট না দেখালে তুমি বিপদে পড়ছো, কেটে নিচ্ছে তোমার মার্ক। সো তোমার দেখাতে হবে। আচ্ছা, তাহলে কিউ গ্যাসের জন্য যখন তুমি দেখাচ্ছ তখন ওই সেম ফর্মুলা এম ইজ ইকুয়ালস টু উপরে যাচ্ছে হচ্ছে আমার WRT, নিচে যাচ্ছে হচ্ছে PV। তাহলে ভ্যালুগুলো এখানে বসাই দাও জাস্ট, কি কি আছে। W এর ভ্যালু দেখো 0.3 আছে, R এর ভ্যালু বসাবা 0.0821, T এর ভ্যালু বসাবা 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 303 কেলভিন। আচ্ছা, P এর ভ্যালু চাপ দেখো 0.938 ইন্টু V এর ভ্যালু দেখো 0.46। সো এটা ক্যালকুলেশন করে বসাবা 0.3 ইন্টু 0.0821 ইন্টু 303 ডিভাইডেড বাই 0.938 ইন্টু 0.46। সো ক্যালকুলেশন করলে এটা আসে হচ্ছে 17.29, যা অ্যামোনিয়া গ্যাস। এটা কি? এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। এখন অ্যামোনিয়া অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী না, অ্যাসিড বৃষ্টির জন্য সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড দায়ী। এই দুইটা দায়ী। অ্যাসিড বৃষ্টির জন্য সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এই দুইটা দায়ী। ওকে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে, তাই না? এবার আসো আমাদের আজকের পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা এবং লাস্ট সিকিউটা আমরা সলভ করি। এইটা প্রচুর গুরুত্বপূর্ণ একটা সিকিউ স্পট, এটা থেকে প্রচুর আসতে দেখা যায়। সো এটা খুব ভালো মতো শিখে রাখতে হবে। এখান থেকে যদি প্রশ্ন আসে তুমি কোনো অবস্থাতেই ভুল করতে পারবে না। এই কোশ্চেনটা আসলে তুমি কোনো অবস্থাতেই ভুল করতে পারবে না। সো এটা তোমাকে মাস্ট শিখে রাখতে হবে। ওকে, তাহলে এটা শিখে রাখবো। এটা কি আমি একটু দেখার চেষ্টা করি। এখানে বলছে স্টপ কর্ক বন্ধ অবস্থায় বি গ্যাসের অণু সংখ্যা নির্ণয় করো। তো এটা হচ্ছে আমার বি গ্যাস। স্টপ কর্ক যখন বন্ধ আছে তখন এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, কোনো মিশ্রণ হয় নাই। তখন আমার এই বি গ্যাসের অণু সংখ্যা বের করা লাগবে। এই যে চিত্র, এই চিত্র দেখে ঘাবড়াইলে হবে না, চিত্রটাকে সিম্পলিফাই করো। এই চিত্রের মধ্যে যাই দেয়া আছে খেয়াল করে দেখো, এটা আয়তন দেয়া আছে, এটা চাপ দেয়া আছে, এটা তাপমাত্রা দেয়া আছে, এগুলা দিয়ে আমি PV = nRT ইকুয়েশন দিয়ে যে কোনো কিছু ক্যালকুলেশন করে বের করতে পারবো। এখান থেকেও আমি PV = nRT যে কোনো কিছু ক্যালকুলেশন বের করতে পারবো। তাহলে আমার বি গ্যাসের জন্য অণু সংখ্যা বের করতে হবে। তাহলে বি গ্যাসের জন্য অণু সংখ্যা বের করতে গেলে আমরা কি করব? ওই সেম আগের মতো আমরা লিখবো আমরা জানি। কি লিখবো? প্রথমেই লিখবো আমরা জানি। কারণ আমরা কি জানি? আমরা জানি PV = nRT। এখান থেকে পরবর্তী লাইনে n আমরা লিখবো হচ্ছে PV / RT। কি লিখবো? n = PV / RT। এখান থেকে এই যে n এর যে ভ্যালু, খেয়াল করো, এখান থেকে n এর যে ভ্যালু, এইটা থেকে আমার অণু সংখ্যা বের করতে বলছে না? অণু সংখ্যা বের করতে বললে এটা n / na করা লাগবে, আবারও PV / RT। পরবর্তী লাইনে এখানে দেখো অণু সংখ্যা n = na ইন্টু PV / RT এটা আসে। আচ্ছা, এখন অণু সংখ্যা বের করতে গেলে আমার এখানকার ভ্যালুগুলো এখানে বসাইতে পারতে হবে। তো প্রথম কথা আমি n এ যে ভ্যালুটা আছে এটা বসাই, মানে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 × 10⁻23 এটা বসালাম। এটা বসানোর পর খেয়াল করো P এর যে ভ্যালু এটা দেখি। P মানে কি? P মানে হচ্ছে আমার চাপ। তো ভালো করে খেয়াল করলে দেখবা এটা আয়তন, এটা টেম্পারেচার, এটা চাপ। চাপ দেয়া আছে মিলিমিটার Hg তে, বাট আমরা চাপ যেটা আছে এখানে যদি আমরা R এর ভ্যালু লিটার অ্যাটমসফিয়ারে বসাই 0.0821 আর এর ভ্যালু, তাহলে আমার চাপ তো মিলিমিটার Hg তে হবে না, অ্যাটমসফিয়ারে হবে। তাহলে আমার এখানে চাপ দেখতে হবে 600 মিলিমিটার Hg দেয়া আছে। আমরা জানি 1 অ্যাটম = 760 মিলিমিটার Hg।
তার মানে আমার এটা থেকে অ্যাটমে কনভার্ট করতে গেলে 760 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আমি চাপের ভ্যালু পাচ্ছি। তার মানে আমি এখানে পি এর জায়গায় জাস্ট ওই ভ্যালুটা বসাবো। কি বসাবো? 600 ডিভাইডেড বাই 760 মিলিমিটার এইচজি। ওকে, বসাবো। এবার আয়তন দেখো, আয়তন আমার লিটারে বসাতে হবে। আয়তন আছে কিসে? মিলিলিটারে। তাহলে 780 যেটা আছে এটাকে 1000 দিয়ে ভাগ করলে এটা আমার লিটারে চলে আসে। দেখো নিচে আমার টেম্পারেচার আছে, টেম্পারেচার টি এর ভ্যালু 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে তুমি জাস্ট 30 প্লাস 273 দিয়ে যোগ করো, তাহলে ক্যালকুলেশন করে পেয়ে যাবা। এই হচ্ছে তোমার টোটাল ওভারঅল ভ্যালু। সো এই টোটাল ওভারঅল ভ্যালু থেকে আসো 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু ক্যালকুলেশন করো 600 ডিভাইডেড বাই 760 ইন্টু 780 ডিভাইডেড বাই 1000, নিচে দেখো 0.0821 ইন্টু 303। সো ক্যালকুলেশন করলে ওভারঅল 1.49 ইন্টু 10 টু দি পাওয়ার 22 এতটি অণু, এটা বলা যায়। কতটি অণু? এতটি অণু। সো এখান থেকে আমরা স্টপ কর খোলা অবস্থায়, এই বন্ধ অবস্থায় বি গ্যাসটির অনুসংখ্যা যদি বের করতে চাই, অনুসংখ্যা বের করার এই টেকনিক অবলম্বন করে করতে পারবো। অনেকে এই ক্যালকুলেশনটা বুঝে না। এই ক্যালকুলেশন না বুঝার কিচ্ছু নাই, তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আর এর ভ্যালু 0.0821 এটা বসাবা, যেটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে। তার মানে প্রেসার বসাবা তুমি অ্যাটমে, আর আয়তন বসাবা তুমি হচ্ছে লিটারে। তো আয়তন যখন তুমি লিটারে বসাচ্ছ তখন তুমি ওই 1000 দিয়ে ভাগ করবা, ম্যাক্সিমাম ক্ষেত্রে মিলিলিটারেই থাকে। আর চাপের ক্ষেত্রে চাপের যে টোটাল ছক আছে আমি শেখাইছি, পরিবেশ রসায়নের প্রথমেই আমি এককের রূপান্তর শেখাই। তুমি যদি না পারো তাহলে পরিবেশ রসায়ন ওয়ান শটে যাও, প্রথমেই দেখবে আমি এককের রূপান্তর শেখাইছি। ওই অংশটা তুমি ভালো করে শিখে রাখবা। আর তোমাদের যাদের এফআরবিতে করাইছি তোমরা তো পারোই। ওকে, এবার আসো। এবার বলছে এখানে আমার স্টপ কর খোলা অবস্থায় মিশ্রণের গ্যাসগুলার কোনটির মোল ভগ্নাংশ বেশি হবে এটা বের করতে। এখন ভাইয়া মোল ভগ্নাংশ বেশি কম বের করতে বলছে, বাট আমি তো এখানে মোলটাই দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি কোনোটার মোল? দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে না। তাহলে আগে আমাদের মোল বের করা লাগবে, তারপরে আমি মোল ভগ্নাংশে যেতে পারবো। তো এখানে আমি দেখতেই পাচ্ছি যে এটা একটা পেজে হবে না, এই জন্য আমি একাধিক পেজ নিব। আচ্ছা, প্রথমে আসো। প্রথমে আমি এ গ্যাসের জন্য মোল বের করব। এ গ্যাসের জন্য মোল বের করব। তো এ গ্যাসের মোল বের করতে গেলে খেয়াল করো, এ গ্যাসের মোল যখনই আমি এটা বের করতে যাব, এ গ্যাসের মোল মানে হচ্ছে N ইজ ইকুয়ালস টু উপরে পিভি নিচে হচ্ছে আরটি, এটা পাওয়া যায়। এ গ্যাসের যখন মোল বের করতে যাব উপরে পিভি নিচে আরটি। তো এখানে আমার চাপ দেখো যেটা দেয়া আছে, কত দেয়া আছে? 1.2 অ্যাটম। তাহলে এটাই বসাবা 1.2 অ্যাটম। এবার দেখো ভি মানে আয়তন, আয়তন দেয়া আছে কত? মিলিলিটারে। তো 750 ml দেয়া আছে, এটাকে লিটারে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো মোল বের করতে গেলে আমি প্রথমে চাপ তারপরে আয়তন বসালাম, একটা লিটার একটা হচ্ছে অ্যাটমসফিয়ারে। নিচে আমি আর এর ভ্যালু কি বসাবো? 0.0821 ইন্টু টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত? 303 কেলভিন। এটা টোটালি ক্যালকুলেশন করলাম, এখান থেকে মোল পাবো 1.2 750 ডিভাইডেড বাই 1000 0.0821 ইন্টু দেখো 303। এটা ক্যালকুলেশন করলে এখান থেকে দেখো আমি মোল পাচ্ছি কত? 0.036 মোল। ঠিক আছে, এই পাইলাম হচ্ছে আমি এ গ্যাসের মোল। আচ্ছা, এ গ্যাসের মোল। এবার আসবো আমি বি গ্যাসের মোলে। কি আসবো? বি গ্যাসের মোলে। সো আসো বি গ্যাসের মোল দেখি, বি গ্যাসের মোল দেখি। আচ্ছা, বি গ্যাসের মোল যখন বের করতে যাচ্ছি সেম জিনিস, N ইজ ইকুয়ালস টু উপরে যাবে পিভি নিচে যাবে আরটি। আচ্ছা, পিভি আরটি এটা যদি বের করতে চাই, পি এর ভ্যালু বি গ্যাসের জন্য চাপ কত দেয়া আছে দেখো, মিলিমিটার এইচজি। তো এটাকে আমার অ্যাটমসফিয়ারে যদি কনভার্ট করতে হয় 600 ডিভাইডেড বাই 760 করতে হবে। 600 ডিভাইডেড বাই 760 করলে এটা মিলিমিটার এইচজি থেকে অ্যাটমসফিয়ারে চলে আসবে। 780 ml দেয়া আছে, এটাকে লিটারে কনভার্ট করতে গেলে কি করা লাগবে? 1000 দিয়ে ভাগ করা লাগবে। নিচে আর এর ভ্যালু 0.821 বসাবো, আর টেম্পারেচার টি ওটা দেখো 30 ডিগ্রি মানে 303। এটা ক্যালকুলেশন করো, বের হয়ে যাচ্ছে। বসাই 600 ডিভাইডেড বাই 760 ইন্টু 780 ডিভাইডেড বাই 1000। আচ্ছা, নিচে আসে 0.0821 ইন্টু 303। সো ক্যালকুলেশন করলে এটা দেখো 0.024 মোল
এটা আসে। আচ্ছা আসলো, তাহলে দেখো আমি এ গ্যাসের মোল পাইলাম, বি গ্যাসের মোল পাইলাম। এবার দেখো সি গ্যাসের মোল আসে, সি গ্যাসের মোল। তাহলে দেখো সি গ্যাস যেটা, এইটার মোল বের করা লাগবে। সি গ্যাসের মোল, সি গ্যাসের মোল তাহলে এন ইজ ইকুয়ালস টু কি পাবো, সেম, উপরে পিভি, নিচে হচ্ছে আরটি। বসাও। প্রেসার ভালো করে খেয়াল করলে দেখবা 105 কিলো প্যাসকেল। ভাই আমরা জানি কিলো প্যাসকেল থেকে যদি আমার অ্যাটমসফিয়ারে নিতে হয় তাহলে 105 কে 101325 এটা দিয়ে ভাগ করতে হবে। 105 কে 101325 দিয়ে ভাগ করলে এটাকে আমি কিলো প্যাসকেল থেকে তোমার হচ্ছে যে অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে পারবো, কারণ আমরা জানি এক অ্যাটমসফিয়ার ইজ ইকুয়ালস টু 101.325 কি বলতো, কিলো প্যাসকেল। আচ্ছা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর দেখো ওখানে মিলিলিটারে আয়তন আছে, তাহলে ভি এর ভ্যালু 720 ml দেয়া আছে, এটাকে 1000 দিয়ে ভাগ করো, 1000 দিয়ে ভাগ করলে লিটারে যাচ্ছে। নিচে তুমি আবারও 0.0821 বসাবা, ইন্টু টেম্পারেচার আবারও তোমার 30 ডিগ্রি মানে 303। ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি আবারও কি পাচ্ছ, তোমার মোল পাচ্ছ। আচ্ছা তাহলে 105 ডিভাইডেড বাই 101.325, আচ্ছা 720 ডিভাইডেড বাই 1000, নিচে দেখো 0.0821 ইন্টু 303। সো টোটাল মিলে ক্যালকুলেশন করলে এটা আসে 0.029 এত মোল। তো খেয়াল করলে দেখবা আমি এ বি সি তিনটা গ্যাসের মোল পাইলাম, তিনটা গ্যাসের মোল থেকে আমি এখানে মোট মোল বের করতে পারবো। তাহলে মোট মোল বের করলে 0.029 পালাম। আচ্ছা তার ঠিক আগে দেখো 0.024 পাচ্ছি, 0.024 পাচ্ছি। তার ঠিক আগে ভালো করে খেয়াল করলে দেখবা 0.036 পাচ্ছি, 0.036 পাচ্ছি। এই তিনটা যোগ করলে আমি মোট মোল পাবো। তাহলে 0.029, 024 প্লাস 0.036, টোটাল ক্যালকুলেশন করলে রেজাল্ট আসে দেখো 0.089। এবার যখনই আমার মোল ভগ্নাংশ বের করতে বলছে, তখন আমি যখন এ গ্যাসের মোল ভগ্নাংশ বের করব, নিচে যাবে আমার মোট মোল, নিলাম মোট মোল, তারপরে উপরে যাবে আমার এ গ্যাসের মোল, এ গ্যাসের মোল দেখা হচ্ছে 0.036, 0.036। আমরা জানি যে কোনো একটা মোল ভগ্নাংশ বের করতে গেলে নিচে মোট মোল যায়, উপরে যায় তার নিজের মোল। তাহলে একটু আমরা দেখার চেষ্টা করব। উপরে আমি দিলাম 0.036 ডিভাইডেড বাই 0.089। সো ক্যালকুলেশন করলে এটা দেখো রেজাল্ট আসে হচ্ছে 0.4। তাহলে মোল ভগ্নাংশ কত, 0.4। এবার দেখো আমি যদি বি গ্যাসের মোল ভগ্নাংশ বের করি, নিচে 0.089 এটা লিখলাম, উপরে যাবে বি গ্যাসের মোল, বি গ্যাসের মোল কত দেখো 0.024 আছে, তো বসাও 0.024। তাহলে উপরে 0.024 বসাবা। সো 0.024 বসালে এটা আসে হচ্ছে 0.26। এইবার দেখো সি গ্যাসের মোল সেম জিনিস 0.089, উপরে যাবে তার নিজের মোল 0.036। তাহলে এবারও আমরা কি করব, আচ্ছা 0.06 না 0.029 হবে, এটা লাস্টে সিটা হচ্ছে 0.029। সো 0.029 এটা ক্যালকুলেশন করলে তোমার দেখো রেজাল্ট আসে 0.325। তাহলে মোল ভগ্নাংশ যখন আমি বের করতেছি, এ গ্যাসের মোল ভগ্নাংশ হচ্ছে এটা, এটা বি গ্যাসের মোল ভগ্নাংশ, এটা হচ্ছে আমার সি গ্যাসের মোল ভগ্নাংশ। বুঝতে পারছো? তাহলে মোল ভগ্নাংশ একদম লাস্ট পর্যন্ত আমরা বের করে ফেললাম। তাহলে এখন বলছে যে কোন গ্যাসের মোল ভগ্নাংশ বেশি হবে। খেয়াল করলে দেখবা যে তিনটার মধ্যে কম্পেয়ার করলে এ গ্যাসের মোল ভগ্নাংশ বেশি হয়। তাহলে লাস্ট লাইনে লিখতে হবে যে এ গ্যাসের মোল ভগ্নাংশ বেশি, এ গ্যাসের মোল ভগ্নাংশ বেশি। ঠিক আছে, ওকে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের লাস্ট সিকিউ। তো লাস্ট সিকিউ শেষ করার আগে একটা এক্সট্রা জিনিস তোমাকে একটু শেখাই দিই, একটা এক্সট্রা জিনিস। কখনো কখনো সিকিউতে একটা কমন এই টাইপের সিকিউ আসতে দেখা যায়। কমন কোন টাইপের সিকিউ, এইটা হচ্ছে আমার এই বরাবর হচ্ছে ধরো আমার একটা বলা আছে এক্স গ্যাস, ঠিক আছে, এই বরাবর আছে হচ্ছে এক্স গ্যাস, এই বরাবর পিভি আর এই বরাবর পি আছে। সো পিভি বনাম পি লেখচিত্রে এক্স গ্যাস যেটা, এটা হচ্ছে আমার আদর্শ গ্যাস। এটা কি, এটা হচ্ছে আমার আদর্শ গ্যাস। এবার এরকম বলা থাকে এইটা হচ্ছে আমার ওয়াই গ্যাস, এটা বাস্তব, এটা হচ্ছে আমার পি গ্যাস। ঠিক আছে,
তো বলা থাকে যে কোন কোন শর্তে ওয়াই এবং পি গ্যাস এক্স গ্যাসের ন্যায় আচরণ করে, একদম মুখস্থ মানে ব্যাখ্যা লেখা যে কোন কোন শর্তে ওয়াই এবং পি গ্যাস এক্স গ্যাসের ন্যায় আচরণ করে, চিত্র দিয়ে দিবে, দিয়ে এক্স গ্যাস আর পি গ্যাস বলে দিবে। এবার এক্স গ্যাসের জন্য ধরো ইনফরমেশন দিছে, দিয়ে গ নম্বর একটা 3 মার্কের ক্যালকুলেশন করতে বলছে, দিয়ে তোমার বলা থাকবে যে কোন কোন শর্তে ওয়াই এবং পি গ্যাস এক্স গ্যাসের ন্যায় আচরণ করে, তখন তোমার শর্তগুলো দেখতে হবে। শর্ত কি? ওই যে চাপ কারেকশন, আর একটা হচ্ছে প্রেশার কারেকশন, একটা হচ্ছে আয়তন কারেকশন। তো ওই প্রেশার কারেকশনের ব্যাখ্যাটা তুমি বই থেকে পড়বা, যেটা আমরা ক্লাসে পড়াইছি, ঠিক আছে, মেইন ক্লাসে বেসিক ক্লাসে পড়াইছি। সো প্রেশার কারেকশনের ফুল ব্যাখ্যাটা পড়বা, পড়ে ব্যাখ্যাটা দিবা। সেম ভাবে প্রেশার কারেকশনের জায়গায় এবার ধরো তোমার আয়তন কারেকশনের যে ব্যাখ্যাটা আছে, আয়তন কারেকশনের ব্যাখ্যাটা পড়বা, পড়ে দিবা। এটা একদম মুখস্থ লেখা টাইপ সিকিউ, প্রচুর পরিমাণ আসতে দেখা যায়। সো এই ক্লাসে আমি তোমাকে যা যা করাইছি ঘুরে ফিরে এর মধ্য থেকেই কোশ্চেন আসবে, এইগুলাই বারবার আসে। সো মাস্ট মনে রাখবা, সবার শেষে মনে রাখবা, ইউ মাস্ট ব্রেক দ্য প্যাটার্ন টুডে অর দ্য লুপ উইল রিপিট টুমোরো। তো তোমার পড়াশোনার যেই লো ফেজ তুমি যাচ্ছ, এই লো ফেজের প্যাটার্ন তুমি আজকে ব্রেক করো, অথবা তুমি এই লুপেই সামনে চলতে থাকবা। আলটিমেটলি এই লুপের ভিতরে চলতে থাকলে তোমার লাইফে ভালো কিছু হবে না। লাইফে ভালো কিছু করতে গেলে তোমাকে আজকে পড়াশোনার এই লো ফেজের প্যাটার্ন ব্রেক করে ভালো কিছু করার চেষ্টা করতে হবে। কালকে পরশু তারপরের দিন তোমার লাইফে নতুন নতুন ফেজ আসবে অ্যান্ড তুমি ফাইনালি ভালো কিছু করবা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। যদি এই প্লেলিস্ট তোমার ভালো লেগে থাকে তোমার ফ্রেন্ডদের সবাইকে সাজেস্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।